আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? এই তো আছি, আপনারা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনাদের কি ক্লাস ছিল আজকে? স্যার ক্লাস ছিল স্যার, সকালে ছিল স্যার। এখন ছিল স্যার 10:30 এখন। কেমন হয়েছে আপনাদের ক্লাস? স্যার সকালে তো আমার মানে ওই যে আমাদের না, আগে ব্যাচে কোনো ক্লাস ছিল না স্যার। ল্যাব ছিল এমনি এক গ্রুপের ল্যাব ছিল স্যার। আচ্ছা আচ্ছা। স্যার কয়টা ক্লাস হবে স্যার জানতে এই পারি? যে এখন একটা ক্লাস করব, আর আপনারা তো 3:30 পর্যায়ে সেটা অন্যান্য না ক্লাস স্যার, মানে করে। রোজার ভিতর কি আর ক্লাস হবে স্যার? না না টোটাল হ্যাঁ, রোজার ভিতর তো ক্লাস হওয়ার কথা। কালকে 30 তো তারিখ পর্যন্ত স্যার ক্লাস হবে লাস্ট স্যার। 30 তারিখ পর্যন্ত হলো তো রোজার মধ্যে পড়বে না? হ্যাঁ, ও 5টা রোজা পাবো। ও ভাই 5টা, জি স্যার 5টা রোজার মধ্যে যেটা হবে, রোজার মধ্যে আপনার থিওরি ক্লাস গুলো 1 ঘন্টা আর ল্যাব ক্লাস গুলো হবে হলো 2 ঘন্টা, এরকম একটা নিয়ম করে দিছে। স্যার টোটাল আছে হচ্ছে স্যার আর হচ্ছে 13 দিন মতো, 12-13 দিন মতো। তো সেই ক্ষেত্রে দেখা যায়, হিসাব করলে দেখা যায় আর বেশি দিন স্যার ক্লাস হবে না স্যার। না, আর বেশি দিন ক্লাস হবে না, আপনারা তো অনেক আগে আছেন। আপনাদের স্যার, যেমন আমার হ্যাঁ, জানা বলুন। মতে স্যার সর্বোচ্চ সব টিচাররা সর্বোচ্চ আর কি নিলেও 3টা ক্লাস পাবে, 3টা কি 4টা ক্লাস পাবে। আপনাদের মানে হয়তো আপনাদের আজকে তো একটা ক্লাস, কালকে একটা ক্লাস হয়ে গেলে আমার মনে হয় আমরা সামনের সপ্তাহের মধ্যে ক্লাস শেষ করে দিতে পারবো। জি স্যার। এটা আসলে সেটাই ডিপেন্ড ভালো করবে হয়েছে। ইউনিভার্সিটির উপর। ইউনিভার্সিটি বললো যে কয়টা ক্লাস হইলে শেষ করা যাবে, এরকম বললে তারপরেই শেষ করা যাবে, এর আগে শেষ করা যাবে না, বুঝছেন? কারণ আপনাদের নিয়ম তো 24টা ক্লাস হওয়া, অবশ্যই 24টা ক্লাস হবে না এবার, তাই না? এখন ইউনিভার্সিটি জয়টা বলে আর কি। স্যার নোটিশ দিতে তো স্যার এক্সাম তো 15ই জুন নেওয়ার কথা স্যার। হ্যাঁ, একদম 15, কিন্তু এক্সাম 15 জন নিলে আপনারা তো অনেক বড় একটা বাস খাবেন। জি স্যার, আমাদের অলরেডি 2 মাস হয়ে যাবে স্যার, মানে এক্সটেনশন হয়ে তখন যাবে। আপনাদের এক সপ্তাহের পরে পরের সপ্তাহে মনে থাকে না, 1 মাসের পরে পরের মাসে কেমনে মনে থাকবে? মানে শুধু এইটাই না স্যার, আমাদের কোর্স হয় নাই স্যার। তো হয়ে গেল না স্যার। সেটা 1 মাস Midterm হয়তো বা এত বড় কোনো ব্যাপার না, বড় স্কেলে চিন্তা করলে 1 মাস হয়তো খুব বড় ব্যাপার না, কিন্তু পরীক্ষা খারাপ হইলে তো এই 1 মাস বসে থেকেও তো কোনো লাভ হইলো না। স্যার এটা একটা বিশাল একটা মানে কি দুশ্চিন্তার বিষয়। আরেকটা বিষয় তো স্যার আমি যেটা মনে করি আর কি, মানে হ্যাঁ, এখন যতটা হেল্পফুল হয় আর কি, আদারওয়াইজ আমাদের রেজাল্ট খুবই খারাপ আসবে। না, আমার মনে হয় না রেজাল্ট খারাপ আসবে। আমার মনে হয় আপনার এই ভয়টা ঠিক না। আমার আমাদের মনে অনেক হয় রেজাল্ট ঠিকই আসবে, কিন্তু মিডটার্মটাও তো স্যার অনেক খারাপ। অনেক রেস দেওয়া হবে তো আপনাদেরকে, টিচার উপরের থেকে তো জি স্যার, বলছে। জি স্যার, ওইটা গ্রেসের কথা বলতেছি না স্যার, বলতেছি এমনি রেজাল্ট খারাপের কথা বলছি, মানে এমনি না, এখন দেখেন ওভারঅল স্যার। গ্রিন ইউনিভার্সিটিতে তো A+ এর একটা স্কেল আছে, মানে 80 ক্রস করলেই A+, ঠিক আছে? তো এখানে তো আপনি যেভাবে হোক একটা নির্দিষ্ট নাম্বার পাইলেই আপনি ভালো গ্রেড পাবেন, এখানে তো আর অন্য কোনো ঝামেলা নেই স্যার নাকি? ক্লাস যদি খুলে স্যার জুনে, যে যতটুকু হ্যাঁ, জানি আর কি, জুনে যদি খোলার পরে দেখা যাচ্ছে 2 সপ্তাহ পরে আমাদের এক্সাম শুরু হয়ে যাবে। এই 2 সপ্তাহের মধ্যে দেখা যাচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট, তারপর হচ্ছে ক্লাস ক্লাস টেস্ট, টেস্ট। এগুলো দিতেই আমাদের সময় চলে যাবে। এখন অ্যাসাইনমেন্ট তো পরীক্ষায় স্যার না নিলেই হবে এবার। সরাসরি পরীক্ষায় যদি আমরা বসি স্যার, সেই ক্ষেত্রে আমার তো মনে হচ্ছে যে স্যার ওভারঅল আমরা সবাই আসলে সেই অতটা করতে পারবো না। তবে কি স্যার, এই যে হ্যাঁ, আমারও টাকা এটাই মনে হয়।
এখন আপনারা যতটুকু আর কি হেল্প করেন এইটাই আমাদের এখন শেষ না কথা। আসলে 2 সপ্তাহে কত কিছু করা যায় বলেন? 2 সপ্তাহে কতটুকু হেল্প করা যায়? আপনাদেরকে ল্যাব রিপোর্ট জমা দিতে হবে, ক্লাস টেস্ট দিতে হবে, অ্যাসাইনমেন্ট দিতে হবে। স্যার আর 2 ওগুলো তো সপ্তাহ পর না গেল মিড টার্ম দিতে হবে, মিড টার্ম। থাক, তারপরে আপনারা এত চিন্তা করেন না। মানুষজন না খেয়ে আছে, আমরা এসব নিয়ে চিন্তা করতেছি, এগুলো কেমন হাস্যকর একটা ব্যাপার। জি স্যার, এটাও একটা কথা ঠিক স্যার। আচ্ছা, যেটাই হোক, চলেন তাহলে আজকের ক্লাস তাড়াতাড়ি শুরু করি। আর শুনেন, আপনাদের 3:30 বাজে যে একটা ক্লাস আছে, আজকের ওই ক্লাসে আমরা ল্যাব করব, ঠিক আছে? থিওরি ক্লাস করবো না, কারণ আপনারা দেখা যাবে 3:30 বাজে অলরেডি অনেক টায়ার্ড থাকবেন, আপনারা থিওরি ক্লাসে মনোযোগ দিতে পারবেন না। সো ওই ক্লাসে আমরা জাস্ট ল্যাব ক্লাস করবো। আজকে আমাদের প্রথম ল্যাব ক্লাস। এটার মধ্যে ইউটিউবের ভিডিও দেখবো আর ছোটখাটো কিছু জিনিস শিখবো, যেগুলো আপনারা আগেই দেখছেন মোটামুটি, ঠিক আছে? কালকে আমরা থিওরি ক্লাস করবো। আজকে তাহলে একটা ল্যাব ক্লাস আর একটা থিওরি ক্লাস। জি জি স্যার। স্যার। আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে আজকের লেকচার শিটে যাই। তো গত ক্লাসে আমরা তো মোটামুটি যেটা দেখছিলাম সেটা হলো গিয়ে যে পাওয়ার, এভারেজ পাওয়ার কিভাবে বের করে এসিতে, এবং একটা ডিসির সঙ্গে একটা তুলনামূলক একটা কারেন্ট আমরা বের করছিলাম, যেটার নাম আমরা দিছিলাম হলো গিয়ে আরএমএস ভ্যালু। আপনাদের যদি মনে থেকে থাকে, আরএমএস ভ্যালু নাম দিছিলাম। তো এই আরএমএস টা কিভাবে আসে ওটার পুরো ডিরাইভেশনটা আমরা গত ক্লাসে দেখছিলাম, ঠিক না? আর ওটার সাথে সাথে আমরা দেখছিলাম যে ইম্পিডেন্স কাকে বলে, এবং ইম্পিডেন্সের মধ্যে রিয়েল পার্টটা হলো কি রেজিস্ট্যান্স আর ইমাজিনারি পার্টটা হলো কি রিঅ্যাকট্যান্স। এরপর আমরা দেখছিলাম যে ক্যাপাসিটর, রেজিস্টর, ইন্ডাক্টরের ক্ষেত্রে এই রিঅ্যাকট্যান্সটা কিভাবে ভেরি করে, ঠিক আছে? আর আমরা কিছু অঙ্ক দেখছিলাম, যে অঙ্ক থেকে আমরা দেখছিলাম যে কতগুলো ভ্যালু দেওয়া থাকলে আমরা আইদার রিঅ্যাকট্যান্সের ভ্যালুটা বের করতে পারবো, অথবা রিঅ্যাকট্যান্সের ভ্যালুটা দেওয়া থাকলে আমরা কারেন্ট বা ভোল্টেজের ভ্যালু বের করতে পারবো। এটা আমরা দেখছিলাম। তো আজকে আমরা ওই এভারেজ পাওয়ার যেটা পড়ছিলাম গত ক্লাসের শুরুতে, সেটার থেকে আবার পড়াটা শুরু করব, ঠিক আছে? তো গত ক্লাসে দেখেন আমরা কি আলোচনা করছিলাম যে মনে করেন এরকম একটা সাইন ওয়েভ আছে আপনার কাছে, ঠিক আছে? এরকম একটা সাইন ওয়েভ আছে, মনে করেন এই সাইন ওয়েভটা হলো কি আপনার ভোল্টেজের জন্য, এটা হলো ভোল্টেজের ওয়েভ ফর্ম, ঠিক আছে? তো সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম আছে ভোল্টেজের, তাহলে আমরা বুঝতে পারতেছি যে এটার বিভিন্ন পয়েন্টে আপনার পাওয়ার যে ড্র করবে রেজিস্টরটা, এই পাওয়ারের পরিমাণটা ভিন্ন ভিন্ন হবে, তাই না? যেহেতু ভোল্টেজের মানটা সবসময় চেঞ্জ হইতেছে, এই জন্য আপনার পাওয়ারের মানটাও সবসময় চেঞ্জ হবে। এখন আপনাদের মধ্যে কেউ আমাকে কি পাওয়ারের ইকুয়েশনটা মনে করে দিতে পারবেন? যে আমরা যে ইউনিভার্সাল পাওয়ারের ল সূত্রটা লিখি ডিসির ক্ষেত্রে, বা মনে করেন এভারেজ এসির ক্ষেত্রে, ওই পাওয়ারটা আমরা কোন সূত্রটার থেকে পাই? পাওয়ার সমান সমান কারেন্ট এবং হচ্ছে স্যার এর সাথে ওই যে ভোল্টেজ। কারেন্ট এবং ভোল্টেজের গুণফলকে জেনারেলি আমরা পাওয়ার বলি, ঠিক আছে? তো ওইখান থেকে আমরা কি পাইছি হলে আমরা ভোল্টেজকে আবার আইআর লিখছিলাম, ভোল্টেজকে আবার আইআর লিখে আমরা পাইছিলাম হলে গিয়ে পাওয়ার সমান সমান আই স্কোয়ার আর, তাই না? এটাই তো আমি আপনাদেরকে বলছিলাম যে কেউ যদি আপনাদেরকে বলে যে আই স্কোয়ার আর লস হইতেছে, তার মানে আপনি বুঝবেন যে ওই কম্পোনেন্টটা যেই পরিমাণ পাওয়ারকে, যেই পরিমাণ কারেন্টকে হিটে পরিণত করতেছে, সেটাকেই বলা হলো আই স্কোয়ার আর, তাই না? পাওয়ার সমান সমান আই স্কোয়ার আর। এখন দেখেন এই যে ওয়েভটা আছে, এই ওয়েভের মধ্যে ম্যাক্সিমাম পয়েন্টটা হলো 8 ভোল্ট, ঠিক আছে? 8 ভোল্ট পর্যন্ত উঠে তারপরে আবার জিরোতে নামে, তারপর আবার -8 ভোল্টে যায়। এখন কোনো একটা পয়েন্টে আপনার যদি এইটার আপনি বের করতে চান, পাওয়ার যদি বের করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? দেখেন ওই পয়েন্টটার ভোল্টেজ জানতে হবে, ওই পয়েন্টটার ভোল্টেজ যদি আপনি জানেন, তাহলে আপনি ওই পয়েন্টের কারেন্টটা জানতে পারবেন ওহমের সূত্র থেকে, যেহেতু আপনি রেজিস্টরের মানটা জানেন। তারপর আপনি আই স্কয়ার আর করে দিলেই ওই পয়েন্টের পাওয়ারটা পাবেন, ঠিক আছে? তাহলে এখন দেখেন যে এই হাইয়েস্ট পয়েন্টের ভোল্টেজ কত? 8 ভোল্ট। এখন আপনি জানেন যে রেজিস্টরটার মান হলো কি 2 ওহম, তাহলে এটার মধ্যে দিয়ে কত কারেন্ট যাইতেছে এই সময়টাতে? এর জন্য আমাদেরকে ওহমের সূত্রটা ইউজ করতে হবে। ওহমের সূত্র কি ছিল? I সমান সমান V বাই R। তাহলে এখানে ভোল্টেজ যদি 8 ভোল্ট হয়, এই সময়ে কারেন্ট কত যাচ্ছে? এই সময় কারেন্ট যাচ্ছে হলো 4 অ্যাম্পিয়ার। 8 4 ডিভাইড, হবে স্যার ওইটা।
এই যে দেখেন 2 ওহম দেখতেছেন, রেজিস্টরটা হলো 2 ওহম, তাহলে এখানে যাবে হলো গিয়ে হ্যাঁ 8/2, তাহলে 4 অ্যাম্পিয়ার। এখন দেখেন এই যে আপনার যে এই যে ভোল্টেজের জন্য আপনি যদি কারেন্টেরও এরকম একটা ওয়েভ ফর্ম হবে তখন, তাই না? কারেন্টও কিন্তু 0 থেকে 4 পর্যন্ত উঠবে, উঠার পরে আবার 0-তে নামবে, আবার 4-এ উঠবে, আবার 0-তে নামবে, তাই না? তাহলে আপনারা যদি দুইটা ওয়েভ ফর্ম একসাথে লেখেন, এটা লেগে যে 8 ভোল্ট ভোল্টেজের ওয়েভ ফর্ম, আর এটা লেগে কারেন্টের ওয়েভ ফর্ম, এই যে 4 অ্যাম্পিয়ার, তাই না? নিচের ছবিটাতে বুঝতে পারছেন? তাহলে আমরা প্রত্যেকটা পয়েন্টের জন্য এরকম পাওয়ার মাপতে পারি, তাই না? প্রত্যেকটা পয়েন্টের জন্য আমরা পাওয়ার মাপতে পারি। পাওয়ার কেমনে মাপবো? জাস্ট এই কারেন্টটাকে স্কোয়ার করে দিব, আই স্কোয়ার করে আর এর সাথে গুণ করে দিব, তাই না? আর এর সাথে যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা সর্বোচ্চ পয়েন্টে পাওয়ার পাবো কত? 32। কারণ আই স্কোয়ার মানে হলো গিয়ে 4-4 16, আর 16 দুগুণে হলো গিয়ে 32। তাহলে এই যে 32 ওয়াট আসবে হলো গিয়ে আমার সর্বোচ্চ পাওয়ার। তাহলে পাওয়ারের কার্ভটাও এরকম ভেরি করবে, দেখছেন? কিন্তু একটা মজার ব্যাপার খেয়াল করেন, কারেন্ট আর ভোল্টেজের ভ্যালুটা পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে, কিন্তু পাওয়ারের যে ভ্যালুটা এটা কিন্তু সবসময় পজিটিভ থাকতেছে, খেয়াল করছেন? এটা পজিটিভ থাকার কারণটা কি? কারণটা হলো গিয়ে যেহেতু আপনার এখানে আই স্কোয়ার একটা টার্ম আছে, যেহেতু এই ইকুয়েশনের মধ্যে আপনার আই স্কোয়ার একটা টার্ম আছে, সো আই এর মান যদি নেগেটিভও হয় আপনার পাওয়ারের মান তো পজিটিভই আসবে, তাই না? এই জিনিসটা কি সবাই বুঝছেন? কোন রকম? আচ্ছা ঠিক আছে, তাহলে 32 ওয়াট যদি আপনার সর্বোচ্চ পাওয়ার হয় তাহলে আপনার এটার এভারেজ পাওয়ার হবে মাঝামাঝি কোন একটা জায়গাতে, তাই না? এভারেজ পাওয়ার হবে লাগে মাঝামাঝি একটা জায়গাতে, সেটা হলো গিয়ে 16 ওয়াট। বুঝতে পারছেন? তো এইটাই হলো গিয়ে যে আমরা গত ক্লাসে একটা দেখছিলাম না, যে এভারেজ পাওয়ারটা হলো গিয়ে সর্বোচ্চ ভোল্টেজ আর সর্বোচ্চ কারেন্টের যে গুণফল ওইটার অর্ধেক। এখন দেখেন তো কথাটা কি সত্যি নাকি? সর্বোচ্চ পয়েন্টে কারেন্ট আর ভোল্টেজের গুণফলের মান যেটা, সেটা তো 32, তাই না? আর আমরা এভারেজ পাইতেছি লেগে আধা আধিতে 16-তে। তাহলে তো কথাটা সত্যি যে সর্বোচ্চ কারেন্ট আর সর্বোচ্চ ভোল্টেজের গুণফলকে আপনারা যদি 2 দিয়ে ভাগ করে দেন তাইলেই হলে কি আপনারা এভারেজ পাওয়ারটা পাবেন। এটা হলে কি এই জিনিসটা আমরা গত ক্লাসে দেখছিলাম, যে আবার এটাকে আমরা এভাবে লিখতে পারি যে উপরের পুরাটাকে আমরা আরএমএস এ লিখতে পারি, কারণ আমরা জানি যে ভোল্টেজ ম্যাক্সিমাম সমান সমান √2 ভিআরএমএস আর কারেন্ট ম্যাক্সিমাম সমান সমান √2 আইআরএমএস। তাহলে এই পুরো জিনিসটা আরএমএস এ চলে আসবে তখন, যে এভারেজ পাওয়ার সমান সমান ভোল্টেজের আরএমএস ভ্যালু গুণ কারেন্টের আরএমএস ভ্যালু। সো এই ইকুয়েশনটা আপনারা সবসময় মনে রাখবেন যে এভারেজ পাওয়ারের সূত্রটা কি। আমি গত ক্লাসে বলছিলাম যে এভারেজ পাওয়ারের যে ডেরিভেশনটা আছে, এই এভারেজ পাওয়ারের ডেরিভেশনটা আপনাদেরকে জানা থাকা লাগবে। পরীক্ষাতে এভারেজ পাওয়ারের ডেফিনেশনটা আমি দিব। স্যার এই ফিগার গুলো কি আসবে বা মানে কোশ্চেন আকারে থাকতে পারে? এখন আপনি যদি ফিগারটা যদি এঁকে দেন তাহলে মানে আপনার লেখাতে কোনো সমস্যা থাকলেও আমি ফিগারটা দেখে বুঝতে পারবো যে আপনি মোটামুটি বুঝছেন। কিন্তু আপনি কোশ্চেনটা যদি কি রকম আসতে পারে স্যার? কোশ্চেনটা আসতে পারে যে এভারেজ পাওয়ারের ইকুয়েশন ডিরাইভ করো, যেটা আমরা গত ক্লাসেও দেখছিলাম। সেক্ষেত্রে স্যার দুইটা ফিগারে কি দিতে হবে নাকি শুধু না, উপরেরটা? এখন দেখেন দুইটা ফিগারের মধ্যে কি খুব বেশি একটা পার্থক্য আছে? এই ফিগারটা কিন্তু এই ফিগারটা থেকে আসছে, নিচের 2 নম্বর ফিগারটা প্রথম ফিগারটা থেকে আসছে। এটা তো আসলে ডিফারেন্ট না। আপনি যদি ভালোভাবে খেয়াল করেন, যদি বুঝেন তাহলে বুঝবেন যেটা ডিফারেন্ট না। সো আপনি যদি নিচেরটা আঁকেন, শুধু নিজেরটা আঁকেন, 2 নম্বরটা আঁকেন, আমার মনে হয় এটা এনাফ। কারণ 2 নম্বরের মধ্যে আপনার ভোল্টেজের ইটাও আছে, কারেন্টেরটাও আছে, আবার দুইটার থেকে আপনি পাওয়ারটা কিভাবে বের করছেন এটাও আছে। সো আমার মনে হয় 2 নম্বরটা দিয়ে শুধু দিলেই হবে। আর আপনি যদি ইচ্ছা আর করেন স্যার সাথে যে চিহ্নিতকরণ গুলো আছে ওগুলোও দিতে হবে? এই যে এটার কথা বলতেছেন, জি স্যার, ওই যে উপরে অনেক কিছু লেখা দেখি। আপনি যদি 2 নম্বরটা দেন তাহলে এটা দরকার নেই, কারণ এটা তো জাস্ট আপনার বুঝার হেল্প করার জন্য। আপনি কি বুঝতে পারছেন যে এই যে বিভিন্ন জায়গায় চিহ্নিত কেন করছে? বুঝি নাই আসলে স্যার, এর জন্য আর কি। আচ্ছা ঠিক আছে, চিহ্নিত করছে কেন দেখেন। চিহ্নিত করছে এই জন্য যে এই সাইন এটা তো একটা সাইনোসয়েডাল ওয়েভফর্ম, তাই না? সাইনোসয়েডাল ওয়েভফর্মের মধ্যে বিভিন্ন পয়েন্টে আপনার পাওয়ার যে বিভিন্ন, এই জিনিসটা বোঝার জন্য পয়েন্ট করছে। যেমন দেখেন একদম পিকে যখন যায় তখন পাওয়ার ড্র করে 32, কারণ পিকে আপনার কারেন্টের পরিমাণ হলো কি 4 এম্পিয়ার, ঠিক আছে?
কারণ পিকে আপনার ভোল্টেজ হলে গিয়ে 8, তাহলে 8 ভোল্ট যদি 2 ওহম রেজিস্টরের দুই পাশে থাকে, কারেন্ট কত যাবে? 4 অ্যাম্পিয়ার। তাহলে 4 4 4 16 আর 2 দিয়ে গুণ করে দিলে আপনি পাবেন হলো গিয়ে 32 ওয়াট। ঠিক আছে, তাহলে আপনি এখানে পিকে পাচ্ছেন 32, কিন্তু এই যে মাঝামাঝিতে আসলেন একটা জায়গায় যেখানে মনে করেন আপনার ভোল্টেজ হলে গিয়ে 4 ভোল্ট, মানে 8 ভোল্টের থেকে যে আপনি আবার এই জায়গায় যে 4 ভোল্ট হয়ে গেলেন, তাহলে আপনার কারেন্ট কত যাবে? এখানে কারেন্ট যাবে হলে গিয়ে 2 অ্যাম্পিয়ার। তাহলে 2 দুগুণে 4 আর 4 দুগুণে হলে গিয়ে 8, তাহলে এই জায়গায় পাওয়ার কত আসবে? 8 ওয়াট। আর এখানে আসবে হলে কি 0 ওয়াট, তাই না? কারণ এখানে শূন্য, ভোল্টেজ শূন্য, কারেন্ট শূন্য, পাওয়ারও শূন্য। তাহলে এই জিনিসটা বিভিন্ন জায়গায় পয়েন্ট করে এটাই বুঝাইছে যে আপনার পাওয়ারটা ভেরি করতেছে, পাওয়ারটা এক নাই। ভোল্টেজের পাওয়ারটা উপরে যখন উঠতেছে, যখন 8 ভোল্ট হচ্ছে তখন ওইভাবেই ওয়েভটা দেখাচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন, মানে পাওয়ারটা ভ্যারি করতেছে। এটা হলো কি একটা ইন্টারেস্টিং জিনিস। আরেকটা ইন্টারেস্টিং জিনিস হলো গিয়ে ভোল্টেজ নেগেটিভে চলে যেতেছে, কিন্তু পাওয়ার কিন্তু সবসময় পজিটিভই থাকতেছে। আচ্ছা, তার মানে এটার মানে কি? এটার মানে হলো কি আপনার একটা রেজিস্টরের মধ্যে দিয়ে কন্টিনিউয়াসলি আপনার পাওয়ার লস হবেই। এটা এসি হোক ডিসি হোক, পাওয়ারটা লস হবেই। হ্যাঁ, আপনি কোনো কোশ্চেন করতেছিলেন? কারো কোনো কোশ্চেন আছে? গত লেকচারে আসলে এই জিনিসটা একবার বোঝানো হয়েছে একদম শুরুতেই, ঠিক আছে? কিন্তু ওইখানে আপনার শুরুতে যেটা ছিল ওইখানে জাস্ট ভিএম আইএম বাই √2 পর্যন্ত প্রমাণ করা ছিল, ঠিক আছে? তো এখন আপনারা দেখতে পারেন এই জিনিসটাকে আমরা চাইলেই ইজিলি আরএমএস ভ্যালুতে নিয়ে যেতে পারি, ঠিক আছে? আমরা বেশিরভাগ সময় জেনারেলি পাওয়ার যখন ক্যালকুলেট করি রেজিস্টারের ক্ষেত্রে তখন আরএমএস ভ্যালুটা ইউজ করি। হ্যাঁ স্যার, এখানে বিষয় আছে স্যার, এখানে যে কি বলে যে এই রোদ যেটা আমরা ওই যে ধরে নিচ্ছি স্যার, এটা কি সব আমরা লিখে নিব স্যার? মানে আমরা নিজে থেকে আর কি এই মানে 2 RM কিংবা ভোল্টেজ এইটা নিজে থেকেই করবো? না না না, এটা তো আপনাদের বোঝার জন্য, বুঝেন না? এটা আপনাদের বোঝার জন্য। আপনারা যদি এটা যদি না আঁকেন পরীক্ষার খাতে, যদি এটা না আঁকেন কোনো সমস্যা নেই। আপনারা যদি এটা না এঁকেই যদি পুরোটা লিখতে পারেন আমার কোনো না, সমস্যা এটা নেই। তো স্যার আমার মনে হয় লেখা সম্ভব না, কারণ হচ্ছে আমরা যদি কেন ম্যাথটা সম্ভব না? সলিউশন করতে চাই সেক্ষেত্রে স্যার আমার মনে হয় স্যার এখানে যে যেটা ধরে নিচ্ছি স্যার, এটা তো আমরা ধরে নিতে পারি। যেমন রোদ এখানে 2 এর জায়গায় আমরা তো 4ও নিতে পারি, আর হচ্ছে ভোল্টেজ হ্যাঁ, কিন্তু 2 এর 8 এর জায়গায় 4 জায়গায়। নিলে কি আপনার ইকুয়েশনটা কি ডিফারেন্ট হবে? ইকুয়েশনটা তো একই থাকবে নাকি? জি স্যার, একই একই থাকবে। একই না হলে তো আবার মিলবে না, কারণ ওইটার সাথে এটা সামঞ্জস্য থাকা লাগবে, অর্ধেক হওয়া লাগবে। আমি ঠিক আপনার কথাটা বুঝতে পারতেছি, মানে আপনি বলতেছেন যে এটার মান যদি ভেরি করে তাহলে আপনার এই ইকুয়েশনটা কি অন্যরকম হবে? না স্যার, আমি বলতে চাচ্ছি এটা যে মানটা আছে সেই মানটা তো আমরা নিজের মতো সেট করে নিতে পারি, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেটা তো অবশ্যই, সেটা তো অবশ্যই। আপনি মানটা যদি সেট না করতে চান, আপনি যদি মানটা সেট না করে এখানে 8 ভোল্টের জায়গায় শুধু ভিএম লেখেন আর 4 অ্যাম্পিয়ারের জায়গায় যদি শুধু আইএম লেখেন তাইলেও কিন্তু হবে, তাইলেও কিন্তু কোনো সমস্যা নেই। জি স্যার, শুধু সংকেতগুলো সংকেত লিখলে দিলেও হবে। হ্যাঁ হ্যাঁ যে আমরা বুঝাইতে পারলে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আপনারা আসলে গত গত লেকচারের যে স্লাইড আর আজকের লেকচারের যে স্লাইড, এই দুইটা দেখে আপনারা সুন্দর করে নিজেরাই বুঝতে পারবেন যে আপনাকে কি লিখতে হবে, ঠিক আছে? আপনাকে যদি এভারেজ পাওয়ার বা স্যার, এটা যদি কি মনে শুধু করেন। খালি হ্যাঁ বলুন। স্যার, এটা কি শুধু খালি এই যে এই প্রতিপাদনটাই যে যেটা পাওয়ার সমান সমান এত হ্যাঁ এটাই হ্যাঁ তো হ্যাঁ জাস্ট হ্যাঁ লিখলে হবে, তাই হ্যাঁ না? হ্যাঁ, এটাই শুধু এটাতে লিখতে কোনো হবে। ম্যাথ নাই মনে হয়। ম্যাথ তো অবশ্যই আছে, ম্যাথ কেন থাকবে না? ম্যাথ অবশ্যই আছে। মানে এটার উপরে, ম্যাথ মানে দেখাবো, এই আমি পরে সূত্রটার উপরে, দেখাবো। সূত্রটার উপরে। এই সূত্রটার উপরে ম্যাথ আছে, কারণ এই সূত্রটার উপরে ম্যাথ যদি আমি আপনাকে দিই, এটা তো মনে হয় গত ক্লাসে একটু করে দেখছি আমরা। মনে করেন ম্যাথটা কিরকম থাকবে, আপনার মনে করেন ভোল্টেজের একটা ইকুয়েশন দেওয়া আছে, ঠিক আছে? তো ভোল্টেজের ইকুয়েশনটা কিভাবে দেওয়া থাকবে? ভোল্টেজের ইকুয়েশনটা দেওয়া থাকবে ভিএম সাইন ওমেগা টি আকারে, তাই না? ভিএম সাইন ওমেগা টি, গত ক্লাসে তো দেখছেন যে ভোল্টেজের ইকুয়েশন গুলো সবসময় ভিএম সাইন ওমেগা টি আকারে দেওয়া থাকে, আর কারেন্টের ইকুয়েশন গুলো কিভাবে দেওয়া থাকে? আইএম সাইন ওমেগা টি আকারে, তাই না? এখন আপনাকে ভিএম এর মান দেওয়া আছে, আইএম এর মান দেওয়া আছে, আপনি এখান থেকে কি এভারেজ পাওয়ার বের করতে পারবেন না? স্যার, দুইটা গুণ করে দিলে তো এভারেজ পাওয়ার বেড়ে যাবে। হ্যাঁ, দুইটা গুণ করে দিয়ে 2 দিয়ে ভাগ করে দিলে এভারেজ পাওয়ার বের হয়ে যাবে, তাই না? স্যার স্যার আরেকটা বিষয় স্যার, আমার একটু হচ্ছে বলেন। স্যার। এইখানে যখন আমরা হচ্ছে যে যখন আমরা ইকুয়েশনটা করবো, ইকুয়েশন বলতে কি, যখন আমরা গ্রাফিক্যালি দেখাবো আর কি, যখন আমরা হ্যাঁ দেখাতে চাই হ্যাঁ সেক্ষেত্রে এখানে যে লিখে দিচ্ছি স্যার, পাওয়ার ইজিক্যাল টু আই স্কয়ার আর স্যার, হ্যাঁ 32 বানাইছি। 32 বানানোর পরে দেন আমরা হচ্ছে
এইটা হচ্ছে পি এ দিয়া 32 ভাগ বললাম 2। তো না, আপনাদের প্রথমটা দেওয়া লাগবে না, এটা আপনাদের প্রথমটা দেওয়া লাগবে না, ঠিক আছে? আপনি যদি মনে করেন প্রথমটা এখানে যদি এই সিম্বল দিয়ে লেখেন, তাহলে এই জায়গায় আপনার পাওয়ার কত? এই জায়গায় পাওয়ার হলো গিয়ে VMIM, তাই না? এই জায়গার পাওয়ারটা হলো গিয়ে VMIM, এই যে একদম পিকে, নাকি না? দেখেন তো VMIM নাকি, আমাকে একটু বলুন তো VM কত, এখানে স্যার VM এখানে কত, ভিএম, স্যার ভিএম হচ্ছে 8 স্যার, IM কত? আইএম হচ্ছে 4 স্যার, তাহলে 4 VM আর IM গুণ করলে কত হয়? 32 স্যার। তাহলে এই জায়গাটা মানে কি VMIM না? জি স্যার, এই জায়গাটা মানে হচ্ছে ভিএমআইএম, আর অর্ধেক মানে কি VMIM/2 না? ভিএমআইএম/2 স্যার। এখানে আবার ভিএমআইএম/2 করছে, ঠিক আছে, কিন্তু আমি আমার কোশ্চেন হচ্ছে স্যার এই পাশে পরবর্তীতে √2/VM VRMS হ্যাঁ ইন্টু √2 IRMS স্যার, হ্যাঁ। এইগুলো কি না দিলে হবে না স্যার? মানে এইটা না শিখলে তো হবে? না না না, এই পর্যন্ত দেখাতে হবে আপনাকে, কারণ আমরা যখন এভারেজ পাওয়ার মেজার করি সবসময় এই RMS ভ্যালু দিয়ে মেজার করি, কারণ আমরা এভারেজ পাওয়ারটা যখন মেজার করি তখন তো মাল্টিমিটার দিয়ে মেজার করি। তো আমাদের কাছে যদি মাল্টিমিটার থাকে, একটা মাল্টিমিটার থাকলে আমরা কিন্তু শুধুমাত্র ভোল্টেজ আর কারেন্টের RMS ভ্যালুটা দেখতে পারবো। বুঝতে পারছেন? এই জন্যই তো মানে ইকুয়েশন গুলা RMS এ কেন লেখা হয় জানেন? ইকুয়েশন গুলো RMS এ লেখা হয় যাতে আমরা মাল্টিমিটার দিয়ে হিসাব করতে পারি। কারণ আপনি যেখানে মনে করেন সাইটে যাবেন বা মনে করেন কোনো বাসা বাড়িতে কাজ করবেন, আপনার পক্ষে কি অসিলোস্কোপ বহন করে নিয়ে যাওয়া সম্ভব? না সম্ভব না। অসিলোস্কোপটা তো অনেক বড় একটা মেশিন, তাই না? তো একটা সহজ একটা মাল্টিমিটার যদি আপনি নিয়ে যান, শুধু RMS ভ্যালুটা যদি মাপেন, তাহলেই আপনি এভারেজ ভ্যালুটা বের করতে পারতেছেন, তাই না? বুঝতে পারছেন? এটা শেখার উদ্দেশ্য কিন্তু এইটাই, যাতে আপনি হিসাবটা মাল্টিমিটার দিয়ে করতে পারেন। আর কোনো কোশ্চেন আছে? স্যার টুটা স্যার কোথায় এখানে গেল? স্যার টুটা কোথায় গেল? এই যে এই টুটা কোথায় গেল? ও স্যার টু কেটে গেছে দেখছি স্যার। টু কাটাকাটি গেছে, হ্যাঁ। স্যার আরএমএস এর কি কোনো ফুল মিনিং আছে? রুট মিন স্কোয়ার। রুট মিন স্কোয়ার। মিনিট স্কয়ার? মিন স্কোয়ার, মিন মানে এভারেজ, MEAN, ও আচ্ছা আচ্ছা। রুট মিন এভারেজ, সরি রুট মিন স্কোয়ার, রুট মিন স্কোয়ার, ঠিক আছে? স্যার এই চিত্রটা দুইটার একটা যদি না আঁকি স্যার সমস্যা হইব? শুধু খালি প্রতিবেদনটা লিখলে? না না, কোনো সমস্যা নেই। আচ্ছা আপনারা এগুলি নিয়ে পরে চিন্তা করেন, জিনিসটা বুঝছেন না এটা আগে দেখেন। চিত্রটা আঁকেন না, কোনো সমস্যা নেই। চিত্রটা না আঁকলেই পুরো জিনিসটা ডিরাইভ করা যাবে, কোনো প্রবলেম নেই। চিত্রটার এখানে কোনো গুরুত্বই নেই, ঠিক আছে? চিত্রটার কথা বাদ দেন, চিত্রটা জাস্ট বোঝার সুবিধার জন্য। আপনাদের স্লাইডে চিত্র রাখা হয় শুধু বোঝার জন্য, ঠিক আছে? আপনারা চিত্র আঁকেন না, সমস্যা নেই। পরীক্ষাতে চিত্র আঁকেন না, সমস্যা নেই। হ্যাঁ বলেন। আচ্ছা চলেন তাহলে এখন আগাই। আমরা তো এটা গত ক্লাসে দেখছি, এর আগেটা যেটা পড়লাম এটা গত ক্লাসে দেখছি, এখন আগাই। তো গত ক্লাসে আমরা যে জিনিসটা দেখছি যে এভারেজ পাওয়ারটা কিন্তু আমরা শুধু বের করছি রেজিস্টরের ক্ষেত্রে, ঠিক আছে? রেজিস্টরের মধ্যে দিয়ে পাওয়ার ড্র আমরা বের করছি, পাওয়ার ড্র বের করে আমরা একটা এভারেজ পাওয়ার ড্র ওখান থেকে বের করছি। এখন মনে করেন যদি ক্যাপাসিটর বা ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা যদি এই পাওয়ার ড্রটা বের করতে চাই, এটা কি রেজিস্টরের মতো এত ইজি হবে? এত ইজি হবে না। কারণ কি? কারণ একমাত্র রেজিস্টরের ক্ষেত্রে ভোল্টেজ আর কারেন্টটা এক জায়গা থেকে শুরু হয়, তার মানে কি ভোল্টেজ আর কারেন্টের ফেজ একই থাকে। কিন্তু ইন্ডাক্টর আর ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্ট আর ভোল্টেজের ফেজ কি এক থাকে? এক থাকে না। কোনটার ক্ষেত্রে কারেন্ট আগায় থাকে, কারেন্ট লিড করে, কোনটাতে ভোল্টেজ লিড করে, যেটা আমরা গত ক্লাসে দেখছি। মনে আছে যখন আমরা রিঅ্যাকট্যান্স পড়ছিলাম, তখন আমরা গত ক্লাসে দেখছিলাম যে কোনটার ক্ষেত্রে কারেন্ট আগায় থাকে, কোনটার ক্ষেত্রে ভোল্টেজ আগায় থাকে, তাই না? এগুলো একসাথে কিন্তু শুরু হয় না। ক্যাপাসিটর ইন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্ট আর ভোল্টেজ কিন্তু এরকম একসাথে শুরু হয় না, ঠিক আছে? তো এখন মনে করেন আপনাকে এরকম একটা ব্ল্যাক বক্স দিছে। ব্ল্যাক বক্স মানে কি? এই বক্সটার ভিতরে আপনার কি আছে আপনি জানেন না। এই বক্সের ভিতরে আপনার রেজিস্টর থাকতে পারে, ক্যাপাসিটর থাকতে পারে, ইন্ডাক্টর থাকতে পারে, বা তিনটাই থাকতে পারে। ব্ল্যাক বক্স নিয়ে তো আমরা এর আগে আলোচনা করছি মিড টার্মের আগে, মনে আছে তো আপনাদের? জি স্যার। তো মনে করেন এরকম একটা ব্ল্যাক বক্স দিছে যেটাতে আপনি জানেন না এটার ভিতরে কি আছে, এখন এটা আপনার অ্যানালাইসিস করতে হবে। যেহেতু আপনি ইঞ্জিনিয়ার, আপনাকে অ্যানালাইসিস করতে হবে। এখন তাহলে আমরা ধরে নিলাম যে এই ব্ল্যাক বক্সের মধ্যে দিয়ে, ব্ল্যাক বক্সের দুই পাশে একটা ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করতেছি। তো এই ভোল্টেজের ইকুয়েশনটা হলো গিয়ে
স্বাভাবিকভাবে vm sin ওমেগা টি আর প্লাস একটা থিটা ভি। এই থিটা ভিটা হলো কি আপনার ফেজ অ্যাঙ্গেল। যেহেতু আমরা জানি না যে এই ভোল্টেজটা কি আপনার কারেন্টের থেকে আগায় আছে না পিছিয়ে আছে, আমরা জানি না, তাই না? কারণ আমরা তো জানি না এর ভিতরে কি আছে, ক্যাপাসিটর আছে না ইন্ডাক্টর আছে। তো আমরা ধরে নিলাম যে এটা একটা অ্যাঙ্গেল আগায় আছে, থিটা থিটা পরিমাণ একটা অ্যাঙ্গেল আগায় আছে। মইনুল আমাকে বলতে পারবেন যে প্লাস থিটা ভি মানে কি? এটা কি জিরোর আগে শুরু হয়েছে না পরে শুরু হয়েছে? স্যার 0 আগে শুরু হয়েছে স্যার, এই জন্য প্লাস। জিরোর আগে শুরু হয়েছে। প্লাস থিটা ভি মানে হলে কি এটা জিরোর থেকে আগায় আছে, আর জিরোর থেকে যদি পিছিয়ে থাকতো তাহলে মাইনাস হতো, তাই না? জি স্যার। তাহলে আমরা ধরে নিতেছি যে এটা জিরোর থেকে প্লাস থিটা ভি পরিমাণ আগায় আছে, আমরা ধরে নিচ্ছি। আমরা জানি না এই থিটার ভ্যালুটা কত। এই থিটার ভ্যালুটা কিন্তু জিরো হইতে পারে, ঠিক আছে, নেগেটিভ হইতে পারে, পজিটিভ হইতে পারে। আমরা জাস্ট ধরে নিচ্ছি এখানে একটা থিটা। এটার ফলে এই ভোল্টেজটা অ্যাপ্লাই করার ফলে সিস্টেমটা যেই পরিমাণ কারেন্ট ড্র করতেছে, যেই পরিমাণ কারেন্ট নিচ্ছে, সেই কারেন্টটার পরিমাণ হলে কি im sin ওমেগা টি প্লাস থিটা আই। তাহলে এই থিটা আইটা হলে কি কারেন্টের ফেজ, আর মানে ও জিরো থেকে থিটা আই পরিমাণ আগে আছে। বা থিটার মানটা কিন্তু জিরো হইতে পারে, থিটার মানটা নেগেটিভ হইতে পারে। এটা ডিপেন্ড করবে যে লোডের ভিতরে কি আছে। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছেন যে ভোল্টেজ আর কারেন্টের ইকুয়েশনটা কিভাবে কাজ করতেছে, ঠিক আছে? এখন মনে করেন আমরা পাওয়ার বের করব। তো পাওয়ার বের করার জন্য আমাদেরকে কি লাগবে? পাওয়ার বের করার জন্য আমাদের ভোল্টেজকে কারেন্ট দিয়ে গুণ করা লাগবে, তাই না? এটাই সবসময় পাওয়ারের ইকুয়েশন, যে আমরা ভোল্টেজকে কারেন্ট দিয়ে গুণ দিই, জি স্যার। তাই না? তাহলে ভোল্টেজকে কারেন্ট দিয়ে গুণ দিয়ে চলো। তাহলে ভোল্টেজের ইকুয়েশন আমরা জানি, কারেন্টের ইকুয়েশন আমরা জানি। তাহলে দুইটা এখন আমরা গুণ দিলাম। দুইটা গুণ দেওয়ার পরে আমরা দেখলাম যে তাহলে ভিএম আইএম টা সামনে চলে আসলো, ভিএম আইএম গুণ হয়ে গেল। সাইন ওমেগা টি প্লাস থিটা ভি এখানে রইলো, আর সাইন ওমেগা টি প্লাস থিটা আই এখানে রইলো, ঠিক আছে? এখন এই জিনিসটাকে তো আমাদেরকে ছোট করতে হবে, দুইটা সাইন আছে গুণ আকারে। এই জিনিসটাকে আমরা ছোট করব। কেমন ছোট করব? ছোট করব হলে গিয়ে মানে ছোট করবো না, ঠিক ইজি করবো আর কি, দুই ভাগে ভাগ করে দিব সহজ। কিভাবে ইজি করব? আপনারা অঙ্কতে ত্রিকোণমিতিতে একটা সূত্র পড়ছিলেন, এই সূত্রটা আপনারা একটু লিখে রাখেন খাতা যদি কাছে থাকে। সূত্রটা ছিল হয়ে গিয়ে এরকম যে সাইন এ প্লাস সাইন বি যদি থাকে, সরি আমি ভুল বলছি, সাইন এ যদি থাকে, সাইন এ গুণ সাইন বি যদি থাকে, দেখেন সাইন এ গুণ সাইন বি, সাইন এ গুণ সাইন বি যদি আপনার থাকে, তাহলে এটাকে আপনি লিখতে পারেন cos a cos পুরোটা ব্র্যাকেটের মাঝখানে a মাইনাস বি, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। স্যার সূত্রটা আরেকবার বলতেন একটু। সাইন এ সাইন বি, সাইন এ গুণ সাইন বি সমান সমান cos সমান a সমান minus b minus cos a সমান plus সমান b। cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। বুঝতে পারছেন? তাহলে কেউ কিছু বললেন? না স্যার। আচ্ছা, তাহলে এখান থেকে তাহলে আমরা এই জায়গায় আসতে পারি। দেখেন তাহলে এখানে কি আছে, এটারে ধরলাম এ, ওমেগা টি প্লাস থিটা ভি কে ধরলাম আমরা এ, আর ওমেগা টি প্লাস থিটা আই কে ধরলাম বি, ঠিক আছে? তাহলে সাইন এ সাইন বি কে আমরা এখন cos a মাইনাস বি লিখতে পারি, তাই না? জি স্যার। মাইনাস cos a প্লাস বি ডিভাইডেড বাই 2। স্যার 2 টা আসলো কেন স্যার তাহলে আবার? ডিভাইডেড বাই 2 এটা সূত্রের মধ্যে আছে, ডিভাইডেড বাই 2। আমি বলি নাই আপনাদেরকে, ভুলে বলি নাই, ডিভাইডেড বাই 2, ঠিক আছে? তাহলে এটা সূত্রতে যদি ফেলাই তাহলে এই জিনিসটা এরকম আসবে। তাহলে এটা করার ফলে আমাদের সুবিধা কি হইতেছে দেখেন, এই জিনিসটা কি আন্দাজে করা হইলো নাকি এটা করার ফলে একটা সুবিধা হইলো আমাদের? এই সুবিধাটা কি দেখেন, এখন এক পাশে থিটা ভি মাইনাস থিটা আই চলে আসতেছে, আরেক পাশে ওমেগা টি চলে আসতেছে, মানে এই পাশে আর ওমেগা টি নাই, শুধু এই পাশে ওমেগা টি আছে, দেখছেন? তার মানে এই পাশের যে টার্মটা, এই টার্মটা টাইমের উপর ডিপেন্ড করে না, আর এই পাশের টার্মটা টাইমের সাথে সাথে ভেরি করে। বুঝতে পারছেন? তাহলে এইটা হলে আমাদের একটা সুবিধা হলো যে আমরা একটা টাইম ইন্ডিপেন্ডেন্ট একটা টার্ম পেয়ে গেলাম। এখন আমরা যদি এই জিনিসটাকে এই ইকুয়েশনে ফালাই, এই যে শুরুর যে ইকুয়েশনে ফালাই, তাহলে আমরা এখন দুইটা ভাগ করে ফেলতে পারবো। দেখেন ভিএম আইএম বাই 2 গুণ cos থিটা ভি মাইনাস থিটা আই মাইনাস ভিএম আইএম বাই 2 cos 2 ওমেগা টি প্লাস থিটা ভি মাইনাস থিটা আই। এই পর্যন্ত কি বুঝতে পারছেন? একটু পড়েন তো, শুরু সবাই একটু শুরু থেকে পড়েন,
শুরু থেকে একটু পড়ে আমাকে একটু বলেন সমস্যা আছে নাকি কোনো? স্যার এবার কি প্রতিপাদন বেশি মনে হচ্ছে? প্রতিপাদন বেশি, কারণ কি প্রতিপাদন গুলো না পড়লে এই অঙ্কগুলো বোঝার আর কোনো উপায় নেই। কারণ এই এবার জিনিস মানে কোশ্চেনের ভিতরে স্যার প্রতিপাদন গুলো একটু বেশি আসতে পারে মনে হচ্ছে। প্রতিপাদনগুলো আমি বেশি দেবো, অঙ্ক ইচ্ছা করে কম দেবো, কারণ কি অঙ্ক দিলে আপনাদের পরীক্ষা অঙ্ক করতে অনেক সমস্যা হয়। আপনারা হয়তো ক্লাসে আমার সঙ্গে ভালো বলতে পারেন বা আমার মনে হয় যে আপনারা পারতেছেন, কিন্তু পরীক্ষার খাতায় ওটার দেখা যায় না। স্যার আসলে আমরা বুঝি কিন্তু করার সময় গিয়ে তখন আর কি এটা ঝামেলা আসলে হয়ে মেইন যায়। প্রবলেমটা হলো প্র্যাকটিস, বুঝছেন? আপনারা প্র্যাকটিস জি, একটু অন্য ব্যাচের তুলনায় কম করেন, মানে স্পেশালি ডে ব্যাচের তুলনায় আপনারা প্র্যাকটিস কম করেন, তো এই জন্য আর দেখা আমরা যায় যে আসলে হ্যাঁ বলুন। স্যার ওই যে ম্যাথ করায় দিবে, তারপর ওই রকম আরো 4টা ম্যাথ দিবে, আমরা ওইভাবে অভ্যস্ত স্যার, এর জন্য হ্যাঁ হলো এই কিন্তু না, প্রবলেম। ম্যাথ যদি করেও দেওয়া হয় পরীক্ষায়, আপনাদের তো বাসায় যে প্র্যাকটিস করতে হবে, বুঝছেন না? বাসায় যে যদি আপনারা মনে করেন এই ডিরাইভেশনও যদি প্র্যাকটিস না করেন, তাহলে দেখা যাবে কি আপনি একটা পর্যায় পর্যন্ত ডিরাইভ করতে পারতেছেন, মনে করেন এই পর্যন্ত আপনি আসছেন, ঠিক আছে, কিন্তু এই পর্যন্ত আসার পরে ম্যাথটা তারপরে যে আপনি করাইলে কি, আমরা ভালোভাবে বুঝি। হ্যাঁ আমি সেটাই বলতেছি, মনে করেন প্রতিপাদনের ক্ষেত্রে বলতেছি, মনে করেন আপনি এই পর্যন্ত আসছেন, ঠিক আছে, আসার পরে আপনি যদি বাসায় যদি প্র্যাকটিস না করেন, তাহলে অনেক সময় দেখবেন কি এই পর্যন্ত আপনি ঠিকই আসছেন, কিন্তু এরপরে যে কি করতে হবে এটা আপনি স্যার ভুলে গেছেন। স্যার একটা কোশ্চেন আছে স্যার আমার এখানে। হ্যাঁ হ্যাঁ বলেন। আর এখানে তো একটা মাইনাস হবে স্যার, ওই যে 2 ওমেগা টি পরে একটা মাইনাস হবে না স্যার? এটা তো প্লাস দেয়া কেন স্যার? 2 ওমেগা টির পরে একটা স্যার স্যার এই যে এখানে স্যার, এই যে লাল, এটা মাইনাস হবে না স্যার? 2 ওমেগা টির পরে একটা মাইনাস, মাইনাস হবে না 2 প্লাস? ওমেগা স্যার এই টির যে পরে মাইনাস কেন হবে? এটা তো এইখানে প্লাস হবে। ব্র্যাকেটের এই পাশে মাইনাস আছে, মাইনাস মাইনাস প্লাস, উপরে প্লাস আছে না স্যার? ও হ্যাঁ 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 হ্যাঁ, আপনি ঠিক বলছেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি খেয়াল করি দাঁড়ান। 2 ওমেগা টি প্লাস থিটা ভি প্লাস এইখানে প্লাস হবে, এই জায়গায় প্লাস হবে, থিটা ভি প্লাস থিটা আই না, জি স্যার। এটা থিটা ভি প্লাস থিটা আই না, তাহলে এখানে থিটা ভি প্লাস থিটা আই হবে, এখানে একটা প্লাস হবে, এখানে মাইনাস না, এটা ভুল ভুল লিখছি আমি, এটা আপনি ঠিক বলছেন, এখানে একটা প্লাস হবে তাই না? দাঁড়ান আমি আমি নিজে অ্যানোটেট করে দিই, ঠিক আছে, থ্যাংক ইউ ধরে দেওয়ার জন্য, আমি নিজে অ্যানোটেট করে দিতেছি, এই জায়গাটাতে একটা প্লাস হবে, এখন ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, তাহলে এখানে প্লাস হবে, হ্যাঁ মইনুল থ্যাংক ইউ ধরছেন যে, তাহলে সুমাইয়া আপনার যে কোশ্চেনটা ছিল যে ডেরিভেশন বেশি থাকবে নাকি, হ্যাঁ ডেরিভেশন বেশি থাকবে, আর গত ক্লাসে যে আমরা ছোট ছোট কিছু অঙ্ক দেখছিলাম না, যে রিঅ্যাকট্যান্স থেকে কিভাবে ভোল্টেজ কারেন্ট বের করতে হয়, ওই টাইপের অঙ্ক বেশি দিব, কারণ ওই টাইপের অঙ্ক পরীক্ষা হলে করাটা সহজ, তো আমার মনে হয় আপনারা তেমন একটা কঠিন ফিল করবেন না আর কি। স্যার তাহলে আর কি পাশ করা সম্ভব, না হলে মিড অনেক খারাপ হয়েছে স্যার, মিড খারাপ না পাস না, পুরা। আমার মনে হয় ভালোই করবেন আপনারা, ডেরিভেশন গুলো তো মোটামুটি মুখস্থের মতনই করে ফেলাবেন, আর এইসব ছোট ছোট অঙ্ক স্লাইডের মধ্যে যেগুলো দিয়ে দিছি ওগুলো ভালো করে করবেন, আমার মনে হয় পরীক্ষাতে কমন পাবেন, তাহলে সমস্যা হবে না। ইনশাআল্লাহ। এখন এবার মিড দেখে আমি কি দেখে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি অনেস্টলি আপনাদেরকে বলি, আপনারা মন খারাপ করেন না বা কিছু মনে করেন না, আমি জাস্ট আপনাদেরকে পরবর্তীতে যাতে ভালো করেন এই জন্য বলতেছি। জি স্যার, জি মানে মিডের মধ্যে আপনারা যেই কাজটা করছেন, যে মানে কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনাকে মুখস্থ করতেই হবে, যতই বুঝেন আপনি জিনিসটা লিখতে পারবেন না, যেমন মনে করেন ডেফিনেশন গুলো। কারশফস ভোল্টেজ ল, কারশফস ভোল্টেজ ল আপনারা কেউ ঠিক মতো লিখতে পারেন নাই, দুই একজন বাদে কেউ ঠিক মতো লিখতে পারেন নাই, এই জিনিসটা আমি বুঝলাম না যে প্রত্যেকটা ক্লাসে আমরা কারশফস ভোল্টেজ ল নিয়ে আলোচনা করলাম, ল্যাবে আলোচনা করলাম, এবং আমি আপনাদের কাছ থেকে পড়া ধরলাম ক্লাসে, আপনারা সবাই বলতে পারলেন একটা পর্যায়ে যে, কিন্তু পরীক্ষার খাতায় কেউ লিখতে পারলেন না, এটা কি ইন্ডিকেট করে বলেন তো, এটার কারণটা কি? স্যার আর আমাদের পরীক্ষা হলে সবাই স্যার মানে কনফিউজড হয়ে গেছিল স্যার যে এটা কোনটা কারণ না কারশফস। না, এই পরীক্ষা হলে যদি আপনি কনফিউজড হইতেন তাহলে আপনি কি করতেন বলেন, আপনি কারশফস ভোল্টেজ লর জায়গায় কারশফস কারেন্ট ল লিখে আসতেন তাই না, স্যার কনফিউজ হওয়ার আমাদের কারণ তো এটাই, প্রবলেমটা ছিল আমরা আপনারা ওই কারশফস ম্যাথের কারেন্ট ল জন্য লেখেন বেশি নাই। করে ওই হ্যাঁ আর মূলত জিনিসটা স্যার পড়তে মানে ম্যাথগুলো পড়াই হয় না। স্যার মানে কোনো কিছু আর করতে পারি না, মানে ম্যাথ তো ঠিকভাবে করা হয় না শেষমেশ, মানে পরীক্ষার সময় ম্যাথটা সবাই ঠিক ম্যাথ মতো তো কেন করা করা হয় নেই বলুন তো, পরীক্ষা হলে যে ম্যাথ গুলো দেওয়া হয়েছিল সবগুলো তো নোটে করে দেওয়া ছিল। স্যার নোটে ছিল, বাট মানে আমাদের তো নোট মানে এমনগুলা অনেকগুলো পাই গেছে হাতে, মানে অঙ্ক ছিল অনেক, কোনটা রেখেছে কোনটা মানে কারো কাছে দাগানো নাই, আবার একজনের নিয়ম করা একটা, আবার আরেকজনের কাছে না ওটা না ওভাবে কিন্তু হবে না। অঙ্কগুলো তো করে দেওয়া ছিল না নোটে, নাকি না? স্যার কিছু করে দেওয়া,
ওগুলো তো করে দিতেও ছিল, কিন্তু স্যার আমাদের মানে ওই যে দুইটা দিছিলেন শীট, ওখানে মানে অনেক অঙ্ক ছিল, এখন কোনটা যে কে করবে, আবার কেউ বুঝতে একজনে পারছি আমি। করাই দিছে, কইতেছে এই নিয়মে হবে না, এই নিয়মে হবে না স্যার, এই নিয়মের জন্য অনেকে মানে তাহলে কনফিউজ হয়ে এবার গেছে। থেকে একটা কাজ করবেন, এবার থেকে এই যে প্রত্যেকটা লেকচারের পড়া দিনের পড়া যদি একটু দিনে দেখে রাখেন, আমার মনে হয় আপনাদের পরীক্ষা তো যে মইনুল যেটা বললো শুরুতে, যে আপনাদের মাত্র 2 সপ্তাহ সময়ের মধ্যে অ্যাসাইনমেন্ট দিবেন, ল্যাব রিপোর্ট দিবেন, আবার পরীক্ষার প্রিপারেশন দিবেন, ক্লাস টেস্ট দিবেন, সবকিছুতে কিন্তু একটা জগা খিচুড়ি অবস্থা তৈরি হয়ে যাবে। এটা তো মোটামুটি আপনারা যদি বুদ্ধিমান হন তাহলে কিন্তু এখনই আপনাদের অনুমান করার কথা, তাই না? যদি আপনারা বুদ্ধিমান জি হয়ে স্যার, থাকেন, সেজন্য স্যার আমরা সবার কাছ থেকে চাচ্ছি যে সাজেশন গুলো এখন দিয়ে দিলে আমরা এই তাহলে অনুযায়ী আপনারা যদি প্রিপারেশন নিব। বুদ্ধিমান হন তাহলে আপনারা যেটা করবেন, সাজেশন তো অবশ্যই নেবেন, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই, সাজেশন নেবেন এবং পাবেন। কিন্তু প্রতিদিন এই যে ডিরাইভেশন যেটা করে দেওয়া আছে, ডিরাইভেশন কিন্তু স্লাইডের মধ্যে করে দেওয়া আছে, ঠিক আছে? আপনারা যদি এই জিনিসটা খাতায় একবার করে লিখে ফেলান তাহলে কিন্তু আপনাদের মুখস্থের মতো হয়ে যাবে, প্লাস আপনাদের কাছে একটা নোটও থাকবে। একটা প্র্যাকটিস হবে। বুঝতে পারছেন? আপনারা কিন্তু গতবার যে ভুলটা করছেন, আমারও ভুল ছিল যে আমি আপনাদেরকে সাজেশন ঠিক মতো দেইনি বা অনেক বেশি অঙ্ক দিয়ে দিছি, কিন্তু আপনাদেরও ভুল যেটা ছিল, আপনারা কিন্তু প্র্যাকটিস করেননি, ঠিক আছে? প্র্যাকটিস যদি করেন, কারো কার্শফ ভোল্টেজ ল ভুল হওয়ার কথা না, কার্শফ ভোল্টেজ ল ভুল হওয়ার কোনো প্রশ্নই আসে না, এটা মাথার মধ্যে ঢুকে যাওয়ার কথা একদম। আপনারা যদি অঙ্কও করে থাকেন কার্শফ ভোল্টেজ ল ইউজ করে, ওখান থেকেও তো আপনি বুঝতে পারছেন কার্শফ ভোল্টেজ ল জিনিসটা কি, ওখান থেকেও তো নিজে 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 লিখতে পারতেন, তাই না? কিন্তু সেটাও লিখতে পারেন নাই। এটার মানে কি বলেন? আপনি যদি বলেন যে আমি অঙ্ক অনেক প্র্যাকটিস করছি, তাহলে তো এই কথাটা প্রমাণ হইলো না, আপনি তো কার্শফ ভোল্টেজ ল লিখতে পারলেন না, আপনি অঙ্ক প্র্যাকটিস করছেন কিভাবে? বুঝতে পারছেন? সো আপনি যদি এইভাবে বলেন তাহলে ওটা এক্সকিউজের মতো শোনাবে যে আপনি অজুহাত দেখাইতেছেন। স্যার এর জন্যই আর কি আমরা চাচ্ছি যে ফাইনালে একটা কোশ্চেনের একটা ধারণা পাইলে যে এই টাইপের এই কোশ্চেন যে মনে গুলো করেন হতে যে ধারণা পাইলেন, আজকে আমি ধারণা বললাম না যে এই কোশ্চেনটা থাকবে, মনে করেন হ্যাঁ হ্যাঁ যে এই স্যার দিলেই এভারেজ পাওয়ারের ইকুয়েশন বের করো, এটা এখন আপনার এক্সেলের রেজিস্টার। সাথে দিয়ে দিলে স্যার বেটার হয় স্যার। আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে দিলাম, প্লাস কিন্তু আপনারা প্রতিদিনের স্লাইড একটু কষ্ট করে প্রতিদিন দেখেন, ঠিক আছে? আমি যত যাই স্যার দিই, স্যার এই যে এখন যেটা দেখাচ্ছে স্যার, এটা তো আমি খুঁজে পাচ্ছি না। এটা তো দেই, কোনটা খুঁজে পাচ্ছেন না? এই যে এইটা স্যার, পাওয়ার অফ এ মিক্স আর এল সি সার্কিট স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা কোথায় পাচ্ছেন না? স্যার এটা তো স্যার আমার তো এটা দেই নাই তো, এটা তো আজকে আপলোড করবো আমি। জি স্যার, এটা নাই স্যার তো আপনি স্যার। কি এই এগুলো পর্যন্ত আগে একটা দিয়ে শীট দিলে স্যার দিচ্ছেন ভালো স্যার? হয়, আর না না, এই কোশ্চেনটাও দিয়ে দেওয়া হতো, মানে আমি এই তিনটা পর্যন্ত অটোমেটিক আপনাদেরকে নিজে থেকে 3টা প্র্যাকটিস শিট করা দিছি। 3টা সিট দিছে। গুগল ক্লাসরুমে স্যার? গুগল ক্লাসরুমে, জি। 3টা সিট আছে স্যার, একটা আছে ইম্পিডেন্স আছে, হ্যাঁ ক্যাপাসিটর হ্যাঁ হ্যাঁ আছে, হ্যাঁ, প্রথমে একটা অল্টারনেটিং কারেন্ট সিস্টেম এসি কারেন্ট। ক্যাপাসিটর দিছি, ইন্ডাক্টর দেই নাই, ইন্ডাক্টরটা আপনারা পাবেন পরে। ইন্ডাক্টর দেই নাই, ক্যাপাসিটর দিছি, কারণ ইন্ডাক্টর আপনাদেরকে ই থেকে দেখাইছিলাম মনে হয়, নোট থেকে দেখাইছিলাম, বই থেকে দেখাইছিলাম। আচ্ছা, ক্যাপাসিটর ইন্ডাক্টরের নোটটা আমার কাছে আছে, ওটা আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? ওটা আমি ক্লাসরুমে দিই নাই, ওটা আমি খুব সম্ভবত আপনাদেরকে মেসেঞ্জারে দিছিলাম। আচ্ছা, যেটাই হোক, ওইটা তো তাহলে পাইছি স্যার। হ্যাঁ ঠিক আছে, তাহলে তাহলে এখানে চলেন এখন পড়ায় ফেরত আসি আবার। আমরা তো এখান থেকে তাহলে কজের একটা ইকুয়েশন বের করলাম, বের করে এখানে বসাইলাম, ঠিক আছে? এখন এই যে আমরা এখানে এই অবস্থায় ছিল আমার ইকুয়েশনটা, তাই না? এই অবস্থায় ছিল, এই অবস্থা থেকে আমরা এই অবস্থায় আনলাম। কেন আনলাম? এত কষ্ট কেন করলাম? কি কি দরকার ছিল এত কষ্ট করার? এখানে রেখে দিলেই তো পারতাম, তাই না? তো এত কষ্ট করার উদ্দেশ্য কি জানেন? এত কষ্ট করার উদ্দেশ্য ছিল একটা টার্ম এমন বের করা যেটা আপনার টাইমের সাথে ভ্যারি করবে না, আরেকটা টার্ম সেটা হলে গিয়ে টাইমের সঙ্গে ভেরি করবে। গত ক্লাসের পড়া যদি আপনাদের মনে থাকে, আপনারা এটার উত্তর দিতে পারবেন যে এই জিনিসটা আমরা কেন করছি। একটা জিনিস টাইমের সঙ্গে ভেরি করে না, কিন্তু আরেকটা জিনিস টাইমের সাথে ভেরি করে, এই জিনিসটা আমরা কেন করছি? কেউ কি উত্তর দিতে পারবেন? স্যার এটা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনারা এই জন্যই দেখছেন, আপনারা যদি গত ক্লাসের লেকচারটা একবার শুধু দেখে আসতেন তাহলে এই প্রশ্নটার উত্তর দিতে পারতেন আপনারা, আমি শিওর দিতে পারতেন। এই জিনিসটা কি কেন আছে আর কেন করছি? একটা সময়ের সাথে বাড়ে, আরেকটা সময়ের সাথে তো সময়ের আছে সাথে স্যার, মানে টাইম নাই, হ্যাঁ, আর একটা টাইম নেই। এটাই তো আমি বলতেছি যে একটা সময়ের সাথে ভেরি করে, মানে সময়ের মান চেঞ্জ হলে এই পুরো জিনিসটার মান চেঞ্জ হবে, তাই না? মান চেঞ্জ কিন্তু একটার এটার ভিতর সাথে টি সময়ের আছে কোনো স্যার, সম্পর্ক নেই। তো এই জিনিসটা আমি গত ক্লাসে আরেকবার পড়াইছিলাম যে এই জিনিসটা কেন করি আমরা, যে সময়ের সাথে ভেরি করে টার্মগুলোকে এক সাইডে নিয়ে আসি, আর সময়ের সাথে ভেরি করে না এমন টার্মগুলোকে একসাথে নিয়ে আসি, কেন করি এই জিনিসটা?
তাহলে এই লেকচারটা অবশ্যই আপনারা, হ্যাঁ বলেন। জিরোতে স্যার না আপনি আপনারটা ঠিক হচ্ছে না। আপনারা এই জন্য এক ক্লাস করার আগে অবশ্যই আরেক ক্লাসের লেকচার করে আসবেন, ঠিক আছে? দেখেন কেন করতেছি এই জন্য যে আপনার কজের একটা ওয়েভ যদি আপনি দেখেন, মনে করেন কজের একটা ওয়েভ যদি আপনি দেখেন, এরকম এরকম সাইনের মতো দেখতে দিতে হবে কজেরটা, তাই না? জাস্ট একটু এদিকে থাকবে, একটু বাম দিকে সরে আসবে। তো ধরেন যে এই ওয়েভটাই ধরেন, এটা সময়ের সাথে ভেরি করতেছে। এখন সময়ের সাথে ভেরি করতেছে, আমি যদি বললাম যে আচ্ছা কেউ একজন আপনাদের মধ্যে এই সময়ের মধ্যে বলেন যে এটার এভারেজ কত, এই যে এখানে যতটুকু দেওয়া আছে এই সময়ের মধ্যে এটার এভারেজ কত, আপনার উত্তর কত দিবেন? এভারেজ মানে কি বলেন তো? এভারেজ মানে যে সবগুলো ভ্যালু যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দিব। এই সময়ের মধ্যে স্যার বলেন। সময় তো এখানে স্যার শূন্য আছে নাকি? এই যে এটা মনে করেন সময়, এটা হলো 0 থেকে এই যে 2 পাই দেখতেছেন না, 2 পাই পর্যন্ত। তাহলে জিরো হবে স্যার, জিরো হবে তো মনে হয়। জিরো হবে, কারণ কি? কারণ এই পুরো জিনিসটা যতটুকু পজিটিভ, এই পুরো জিনিসটা ততটুকু নেগেটিভ, তাই না? জি স্যার। তাহলে এই পজিটিভ আর নেগেটিভ মিলে জিরো হয়ে যাবে। মনে আছে গত ক্লাসে আমরা এরকম একটা জিনিস করছিলাম যে, তাইলে এখানে দেখেন একটা সময়ের সাথে একটা জিনিস যদি ভেরি করে, তা আলটিমেটলি এটা যদি আমরা এভারেজ নেই, এটা কি জিরো পাবো না আমরা? কারণ প্লাসটা আর মাইনাসকে জিরো করে দিবে, এরকম চলতেই থাকবে। আলটিমেটলি এটা তো জিরোই হবে, তাই না? জি স্যার। বুঝতে পারছেন? কিন্তু এই টার্মটা কিন্তু জিরো হবে না, কারণ কি? কারণ এই টার্মটা সময়ের সাথে ভেরি করে না, এটার মধ্যে কোনো সময় নাই। বুঝতে পারছেন? তাইলে আমরা যদি এখন এভারেজ পাওয়ারটা যদি বের করতে চাই, এই যে একটা কমপ্লেক্স একটা সার্কিট যেটার মধ্যে আপনার রেজিস্টর, ইন্ডাক্টর আর ক্যাপাসিটর তিনটাই আছে, তাইলে আমরা এই কমপ্লেক্স সার্কিটের পাওয়ারটা শুধুমাত্র এই এভারেজ ভ্যালুটা নিয়েই বের করতে পারি না? কারণ এটা তো জিরোই হবে, তাই না? বুঝতে পারছেন আমার কথাটা নাকি? জি স্যার, এটা জিরো হবে, এটা তো এটা জিরো হবে, তাহলে এটা হলে কি থাকবে আপনার, এটা থাকবে, তাহলে এটাই হলো কি আমার এভারেজ ভ্যালু। বুঝতে পারছেন? তাইলে এত এত কত ক্লাস পর্যন্ত আমরা বের করে আসছি রেজিস্টরের এভারেজ পাওয়ার। এখন আমরা বের করলাম যে এটা রেজিস্টরের সাথে যদি ইন্ডাক্টর ক্যাপাসিটর থাকে তাইলে এভারেজ পাওয়ারটা দেখতে কিরকম হবে। বুঝতে পারছেন সবাই? তাইলে আমরা দুইটা জিনিস শিখলাম আজকে, এখন পর্যন্ত দুইটা জিনিস শিখলাম। আপনারা চাইলে খাতায় লিখে রাখতে পারেন যে কি কি শিখলাম। এটাই তো আপনাদের মানে কোশ্চেন পেয়ে গেলেন যে এই আপনাকে যদি জিজ্ঞেস করা হয় একটা রেজিস্টরের ক্ষেত্রে এভারেজ পাওয়ার কিরকম হবে বের করে দেখো, তাহলে আপনারা এটা বের করবেন। আর যদি বলা হয় যে একটা মিক্সড সার্কিটের ক্ষেত্রে এভারেজ পাওয়ার কিরকম হবে, তখন আপনারা এটা বের করবেন। এই টার্মটা হবে জিরো। বলতে এখানে তো সবই আছে, কন্ডাক্টর আছে, ইয়া আছে, সব আছে, হ্যাঁ সব আছে। এখন এই থিটা ভি আর থিটা আই এর মান কিরকম হবে এইটা ডিপেন্ড করবে যে এই সার্কিটের মধ্যে কি ক্যাপাসিটর আছে বেশি নাকি ইন্ডাক্টর বেশি আছে নাকি পুরোটাই রেজিস্টর। যেমন মনে করেন পুরোটাই যদি রেজিস্টর হয়, মনে করেন পুরোটাই রেজিস্টর, ঠিক আছে, তাহলে থিটা ভিও জিরো, থিটা আইও জিরো, তাই না? বা মনে করেন থিটা ভি আর থিটা আই এর মান একই, রেজিস্টর মানে তো এইটাই, তাই না? যে থিটা ভি এর মান যা থিটা আই এর মানও তাই, মানে দুইটা একই জায়গার থেকে শুরু হয়েছে, নাকি না? রেজিস্টরের ক্ষেত্রে থিটা ভি মানে যা থিটা আই মানে তো সেই একই ভ্যালুই। গত ক্লাসের লেকচার দেখে আসেন তাহলে বুঝবেন, এখন বুঝতেছেন না আপনারা। তখন এই থিটা ভি থিটা আই মিলে জিরো হয়ে যাবে আর cos জিরো এর মান কত 1, তাহলে তখন পি এর মান কি পাবেন ভিএম আই এম বাই 2, তখন এই যে রেজিস্টরের মান এটা পাবেন ভিএম আই এম বাই 2। বুঝতে পারছেন? আচ্ছা পরে এটা আরো আছে, ওয়ারি করেন না, পরে আরো আছে, দেখলে আরো বুঝবেন, সমস্যা নেই। তাহলে আমরা এই গত ইটার থেকে যে একটা ইকুয়েশন দেখলাম যে এই যে পি সমান সমান ভিএম আই এম বাই 2 cos থিটা বি মাইনাস থিটা আই। এখন এই থিটা বি মাইনাস থিটা আই কে পরের স্লাইডে যা লেখছে হলে গিয়ে থিটা। বুঝতে পারছেন? এই জায়গায় আমার একটু লেখা উচিত ছিল, আমি লিখি না, আপনারা একটু খাতায় লিখে নেন, ঠিক আছে? খাতায় লিখে নেন যে থিটা ভি মাইনাস থিটা আই সমান সমান থিটা। খাতার মধ্যে একটু লেখা রাখেন যে থিটা ভি মাইনাস থিটা আই সমান সমান থিটা। এটা আমি পরে লিখে দিছি যদিও অনেকবার। এই যে দেখেন এখানে লেখা আছে থিটা ভি মাইনাস থিটা আই সমান সমান থিটা। তাহলে এখন আমরা এখান থেকে পাইলাম কি ভিএম আই এম বাই 2 cos থিটা, আবার ভিএম আই এম কে আমরা আরএমএস আকারে লিখতে পারি। তাহলে আরএমএস আকারে যদি আমরা লিখি তাহলে আমাদের ইকুয়েশনটা আসবে লেখা পাওয়ার সমান সমান ভিআরএমএস আইআরএমএস cos থিটা। ঠিক আছে, এই জিনিসটা এখানে ছবিতে আগে দেখানো হয়েছে।
এই টোটাল জিনিসটা এখানে ছবিতে এঁকে দেখানো হয়েছে। তো আপনাদের ছবি দেখলে আপনারা কনফিউজড হয়ে যেতে পারেন, তা আমি আপাতত ছবিতে যাচ্ছি না, ঠিক আছে? কারণ ছবি দেখলে আপনাদের মধ্যে কনফিউশন হয় অনেক রকম, তাই আমি আর ছবিতে যাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা, এখন এখন আরেকটা জিনিসে আসি, সেটা হলো গিয়ে এই যে মনে করেন এই থিটার মানটা রেজিস্টর, ইন্ডাক্টর আর ক্যাপাসিটরের ক্ষেত্রে কিরকম হবে। তো মনে করেন আমি একজন একজন করে আপনাদের মধ্যে জিজ্ঞেস করি যে কি হবে, তাহলে মনে করেন আপনাদের ঘুমও ভাঙবে, আবার আমি বুঝতেও পারবো যে কার কি অবস্থা, ঠিক আছে? তো মনে করেন নোমান, নোমান কি আছেন? নোমান বলেন তো যে ইসের ক্ষেত্রে, রেজিস্টরের ক্ষেত্রে কারেন্ট আর ভোল্টেজ এই দুইটার মধ্যে কে কাকে লিড করে থাকে? শুনতে পারিনি স্যার। আমি বললাম যে একটা রেজিস্টরের মধ্যে দিয়ে একটা ভোল্টেজ যেতেছে, ঠিক আছে? ভোল্টেজ অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করার ফলে কারেন্ট যেতেছে। এখন এই ভোল্টেজ আর কারেন্ট এই দুইটার মধ্যে কে কাকে লিড করে থাকে, মানে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স কত থাকে? কত থাকে বলেন? স্যার বলতে পারবো না স্যার, ক্লাসে মাত্র জয়েন করলাম স্যার। আচ্ছা, সজীব আহমেদ আছেন? সজীব আহমেদ শুনতেছেন? নাই শুনতেছেন? সজীব আহমেদ বলেন তো ভোল্টেজ আর কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স কত রেজিস্টরের ক্ষেত্রে? নাই। আচ্ছা, নজরুল আপনি আছেন? স্যার বলতে পারবো। জি স্যার। কত থাকে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স কত থাকে? স্যার ফেজ ডিফারেন্স, আচ্ছা ঠিক আছে, চলো আমি আঁকি, ঠিক আছে? আমি মনে করেন আঁকি, এই যে মনে করেন এখানে হলে কি উপরে হলে কি আপনার ম্যাগনিটিউড, এই সাইডে হলে কি ম্যাগনিটিউড, ঠিক আছে? আর এই সাইডে হলে কি সময়। এখন আমি আপনাকে বললাম যে এটা হলে কি ভোল্টেজ, রেজিস্টরের জন্য এটা হলে কি ভোল্টেজ, ঠিক আছে? তাহলে রেজিস্টরের জন্য কারেন্টটা কোথা থেকে শুরু হবে বলেন তো? 0 থেকে। কে বললেন এই কথাটা? আমি স্যার মইনুল। মইনুল কেন বললাম? আমি তো নজরুলকে জিজ্ঞেস করছি। আচ্ছা ঠিক আছে, রেজিস্টরের ক্ষেত্রে, অবশ্যই স্যার 0 স্যার। রেজিস্টরের ক্ষেত্রে 0 থেকে শুরু হবে, তাই না? জি স্যার। তার মানে কি রেজিস্টরের ক্ষেত্রে ভোল্টেজটা যেখান থেকে শুরু হয় কারেন্টটা সেখান থেকেই শুরু হয়। এখন এই জিনিসটাকে আমরা ইংলিশে বলি ফেজ একই, তাই না? বাংলাতে কি বলি? বাংলাতে বলি একই দশা। হ্যাঁ ঠিক আছে, একই দশা, বুঝছেন? হ্যাঁ জি স্যার। তার মানে কি রেজিস্টরের মধ্যে, হ্যাঁ বলেন। তাহলে তো দুইটা একই স্যার। দুটো একই জায়গা থেকে শুরু হবে। হ্যাঁ একই শুরু হলো, দুইটাই তো 0। তার মানে ফেজের ডিফারেন্স এক, তার মানে থিটার ভি ভোল্টেজের ক্ষেত্রে যে ফেজটা আর কারেন্টের ক্ষেত্রে ফেজটা আমরা যদি একটা আরেকটার থেকে বিয়োগ করে দিই তাহলে মান কত পাবো? 0, কারণ দুইটা একই জায়গা থেকে শুরু হইতেছে, দুইটা একই জায়গা থেকে শুরু হইতেছে, তাহলে মান হলে কি 0, তাই না? তাহলে এখন এই থিটার মানটা যদি আমরা এখানে বসাই দিই cos থিটাতে, তাহলে cos 0 সমান সমান কত? 1। তাহলে রেজিস্টরের ক্ষেত্রে আমরা এভারেজ পাওয়ার কত পাবো? শুধু VRMS IRMS, বুঝছেন? বুঝে গেছে? স্যার শুরু হলো এক জায়গা থেকে, যেমন 0 থেকে শুরু হলো, তো এখন যদি আমি বি থেকে যদি আই মাইনাস করে দিই তাহলে আমার হচ্ছে 0। আর এখানে থিটার মান হচ্ছে থিটা ভি থেকে থিটা আই যদি বিয়োগ করে দেন তাহলে পাবেন 0। হ্যাঁ মানে সেটাই তো বললাম, তাহলে 0। তাহলে এখন এটা হচ্ছে থিটার মানটা পাইলাম আমি 0। মানে থিটা মানে কি? এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল মানে তো আমরা থিটার মান বুঝি, তাই না? এখন এই থিটাটাকে কি বলি আমরা জানেন? এই থিটাটাকে আমরা বলি হলো কি ফেজ ডিফারেন্স, মানে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে যে ফেজ ডিফারেন্সটা আছে ওইটাই হলো আমরা থিটা দিয়ে প্রকাশ করি। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা বলেন। এতটুকু বুঝলাম। তারপর এত সময় থিটা হলো, এখন মানটা স্যার কোথায় বসাবো এটা স্যার একটু আবার বলেন স্যার। থিটাটা কোথায় আছে দেখেন তো, থিটাটা কোথায় আছে? cos থিটা বসান। cos থিটা, হ্যাঁ cos থিটা যদি বসাই 0 তাহলে cos 0 এর মান 1, তাহলে BRMS এবং IRMS এর সমান 1। বুঝছি স্যার। বুঝছেন? তাহলে রেজিস্টরের ক্ষেত্রে আসছে। এখন চলেন, রেজিস্টরটা তো আমরা বুঝলাম, এখন হলো কি আমরা দেখব স্যার। হ্যাঁ বলেন কথা বলি। বলেন। স্যার রেজিস্টরের ক্ষেত্রে যখন আমরা পাওয়ারের সূত্র লিখতে যাব কিংবা পাওয়ারের এটা করতে যাব, তখন তো আমরা ওই √V/RMS এবং √I/RMS লিখলে তখন দুইটা √2 হয়ে 2 কাটাকাটি গেলে তো এমনি তো স্যার
ভি আই আই আরএমএস আসে স্যার। হ্যাঁ আসে তো, ওইভাবে তো করতে পারেন আপনি, সমস্যা নেই তো। মানে জাস্ট এগুলো একটা প্রতিবেদন স্যার, একই কথা, মানে আপনি যেভাবে দেখান, মানে মনে করেন আপনি যদি এখানে যদি এভাবে না লিখে আপনি যদি ডাইরেক্ট ভিআরএমএস আরএমএস লিখে দেন, কোনো সমস্যা নেই, এভাবে লেখার দরকার নেই আপনার, এটা জাস্ট বোঝার সুবিধার জন্য করা আছে, বুঝছেন? স্যার সূত্র স্যার অনেকে কিন্তু স্যার এটা মিস্টেক করতেছে, ওরা কিন্তু অনেকে ভুল করতেছে কি ভিএম বাই আইএম বাই 2 এটা মনে করতেছে, কিন্তু সূত্র এর আগেও স্যার এরকম হয়েছে কিন্তু স্যার অর্ধেক এটা মনে করতেছে। আচ্ছা ঠিক আছে, মনে করলে সমস্যা নেই, পরে যদি কোশ্চেন হয় আপনারা আমাকে কোশ্চেন করেন, আমি ক্লিয়ার করে দিব। আর পরীক্ষার খাতায় তো ভুলভাল কিছুটা হবেই, তাই না? কিছুটা যদি আরেকটা ভুলভাল, বিষয় স্যার আমি হ্যাঁ বলি বলেন। স্যার, বিশেষ করে স্যার অনেকে আছে স্যার কি প্রশ্ন করবে ওইটাও বুঝতেছে না স্যার, সত্যি কথা স্যার। তো আমার এই ব্যাপারে তার কিছু করার নেই আমার। স্যার এখন এটা কিন্তু স্যার একটু আমাদের মানে আপনি একটু হার্ডলি দেখেন স্যার, এখন আমি বুঝতেছেন স্যার। ইউটিউবের ভিডিও দিয়ে দিব না, তাহলে ইউটিউবের ভিডিও দেখে নিন, ওটা তো আরো, কিন্তু ইউটিউবের ভিডিও সমস্যা অনলাইনে কি, ক্লাস ইউটিউবের করে ভিডিও অনেকেই কতটা কষ্টে আছে স্যার, ওই যে নোমান স্যার শুনতেও পায় না স্যার। এখন শুনেন, আমি আপনাকে অনেস্টলি একটা কথা বলি, আমি তো এই অফলাইনে অনেক ক্লাস নিছি অনেকগুলো সেকশনের, আমার মনে হয় না যে অফলাইনে ক্লাস নিলেও যাদের না বোঝার এদের খুব বেশি একটা সুবিধা হয় আসলে অফলাইনে, এটা সত্যি কথা। মানে বোঝার সমস্যাটা সবসময় নিজেকে নিজেরটাই সমাধান করতে হয়। এই যে আপনি পরীক্ষার আগে পড়েন বা ইউটিউবে ভিডিও দেখেন, যেভাবেই হোক, কিন্তু আসলে মানে হেল্প করে, টিচার হেল্প করে খুব কম জিনিসেরই সমস্যা সমাধান করতে পারে। তারপর আমি চেষ্টা করব, ঠিক আছে, সবাই যাতে বুঝে, এই জন্যই তো কোশ্চেন করতেছি সবাইকে, দেখা যাক কতটুকু বুঝে। একটু হেল্প করলে স্যার অনেক ভালো হয়। পুরো গেল কই স্যার? হ্যাঁ কোনটা গেল কোথায়? এখানে 2 গেল কই স্যার? 2 গেল কই? এই যে দেখেন, এই ভিএম কে আমরা লিখতে পারি হলে কি √2 আরএম ভিআরএমএস, তাই না? ভিএম কে আমরা লিখতে পারি না √2 ভিআরএমএস। জি স্যার, এটা তো কাল বললাম স্যার। আইএম কে লিখতে পারি √2 আইআরএমএস, তাহলে √2 গুণ হয়ে গেল 2, উপরে 2 আছে নিচে 2 আছে, 2 কাটাকাটি চলে যাবে, তাহলে তো আরএমএস, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে? আস্তে আস্তে বুঝবেন, ঠিক আছে? আপনারা যদি আগের লেকচার আর পরের লেকচার না মিলে পড়েন, কেমনে বুঝবেন ভাই? এটা তো বোঝা সম্ভবই না। আমি হলেও বুঝতাম না, আমি যদি স্টুডেন্ট অবস্থায় আমি যদি না পড়ে ক্লাস করতাম, আমিও বুঝতাম না। আচ্ছা ঠিক আছে, যেটাই হোক, তাহলে এখন চলেন এই রেজিস্টরের ক্ষেত্রে গেল, এখন মনে করি ইন্ডাক্টরের ক্ষেত্রে যাই আমরা, ঠিক আছে? তো ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা কি জানি? ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা জানি যে ইন্ডাক্টরের ভোল্টেজটা কারেন্টকে 90 ডিগ্রি লিড করে থাকে, তাই না মইনুল? ঠিক বলছেন আমি? জি স্যার। ইন্ডাক্টরের এটা আমরা গত ক্লাসে একটা ডেরিভেশন করছিলাম, তাই না? ডিফারেন্সিয়েশন পড়ে আমরা বের করছিলাম যে ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজটা কারেন্টের থেকে আগায় থাকে 90 ডিগ্রি। এখন ভোল্টেজটা যদি কারেন্টের থেকে 90 ডিগ্রি আগায় থাকে, তাহলে এই যে একটা ভোল্টেজের জন্য সবুজ কালি দিয়ে যে আমি আঁকছি, এটাতে আপনি বলেন তো যে কারেন্টটা কোথা থেকে শুরু হবে তাহলে? এখন জিরোর আগে থেকে শুরু হবে স্যার। ভুল বলছেন, দেখেন আবার শুনেন আমার কথাটা, আমি বললাম যে ভোল্টেজ হলে কি এইটা, ঠিক আছে? তাহলে এখন আমি ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজটা কারেন্টের আগে শুরু হয়, ভোল্টেজটা যদি কারেন্টের আগে শুরু হয় তাহলে কারেন্টটা ভোল্টেজের কিভাবে শুরু হয়? পরে শুরু হবে স্যার। পরে। তাহলে কারেন্টটা কোথা থেকে হবে? কারেন্টটা তাহলে এখান থেকে হবে না? জি স্যার, এটা আরো সামনে থেকে শুরু হবে। আর সামনে থেকে শুরু হবে না তখন? তাহলে এটা কি ইন্ডাক্টরের ক্ষেত্রে এই জিনিসটা আপনারা একদম পুরো সূরা ফাতিহা যেমন মুখস্থ করছেন না, ওমরা সূরা ফাতিহার মতো মুখস্থ করে ফেলাবেন যে ইন্ডাক্টরের ক্ষেত্রে কি ভোল্টেজ আগে না কারেন্ট আগে, ক্যাপাসিটরের ক্ষেত্রে কি ভোল্টেজ আগে না কারেন্ট আগে? স্যার ভোল্টেজটা আগে শুরু হবে, দেন কারেন্টটা শুরু হবে, এই কারণে দেন কারেন্টটা শুরু হবে। হ্যাঁ এখন দেখেন এই হ্যাঁ বুঝতে পারছেন, মোটামুটি এতটুকুই যদি জানেন তাহলে আপনার জন্য যথেষ্ট, এর বেশি আপনার জানা লাগবে না, ঠিক আছে? আপনি এতটুকুই জানবেন যে ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজটা আগে শুরু হয়, ঠিক আছে? তো ভোল্টেজটা কারেন্টের কত ডিগ্রি অ্যাঙ্গেলে আগে শুরু হয়? সুমাইয়া বলেন তো, ভোল্টেজ কারেন্টের কত ডিগ্রি আগে শুরু হয়? 90 ডিগ্রি। বললেই তো দিচ্ছেন একজন 90 ডিগ্রি। তাহলে এখন cos 90 ডিগ্রির মান কত? 0। জিরো, ঠিক আছে? তাহলে 0 হলে টোটাল পাওয়ার কনজাম্পশন কত হবে? 0 ওয়াট। 0 ওয়াট। ক্যাপাসিটরের ক্ষেত্রে সিমিলারলি কি হবে? ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা জানি যে কারেন্ট ভোল্টেজের আগে শুরু হবে, ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা জানি যে কারেন্ট ভোল্টেজের আগে শুরু হবে, ঠিক আছে? স্যার ইন্ডাক্টরে একটা প্রশ্ন ছিল স্যার আমার। বলেন না। স্যার ইন্ডাক্টরে পাওয়ার কি আমরা সরাসরি তাহলে সব ক্ষেত্রে 0 দিলেই কি হবে স্যার? ইন্ডাক্টরের ক্ষেত্রে হ্যাঁ, যদি একটা সার্কিটে আপনার ইন্ডাক্টর বাদে আর কিছু যদি না থাকে তাহলে আপনার ওটা পাওয়ার 0 হবে। বুঝতে পারছেন? একটা সার্কিটের মধ্যে যদি ইন্ডাক্টর বাদে কিছু না থাকে, কিন্তু রিয়েল লাইফে কি এমন কখনো হয় যে সার্কিটের মধ্যে শুধু ইন্ডাক্টর আছে আর কিছু নেই?
হয় না, কিন্তু শুধু যদি ইন্ডাক্টর থাকে, আপনার অঙ্কতে যদি শুধু ইন্ডাক্টর থাকে, তাহলে আপনি কোনো ক্যালকুলেশন না করে শুধু 0 ওয়াট লিখে দিলে অঙ্কের উত্তর হবে। স্যার এরকম একটা অঙ্ক দেন স্যার। এরকম একটা অঙ্ক দেন কি পরীক্ষায়? কি লাভে আমার যে পরীক্ষার কোশ্চেন যে মডারেট করবে কি লাভে আমার? আচ্ছা, যেটাই হোক, সে তো আর জানবে না স্যার। সে তো আর জানবে না মানে কি, সে সেগুলি পড়ালেখা করে আসে নাই? টেক্সটাইলের টিচার গুলো কি হবে, সে তো পড়ালেখা করে আসছে আমরা এগুলো। ভুল করলে তো স্যার ঠিকই সব 0 0 দিয়ে দেন স্যার। একটা 0 অঙ্ক দিলে কি হয় স্যার? আচ্ছা ঠিক আছে, 0 অঙ্ক দিব না, সমস্যা নেই। আচ্ছা, তাহলে ক্যাপাসিটরের ক্ষেত্রে কি হলো দেখেন, ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা জানি যে কারেন্টটা ভোল্টেজের আগে শুরু হয়, ঠিক আছে? কত ডিগ্রি আগে শুরু হয়? 90 ডিগ্রি আগে শুরু হয়। তাইলে এখানে ভোল্টেজের অ্যাঙ্গেল হলো কি 0 আর কারেন্টের অ্যাঙ্গেল হলো কি 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে 0 থেকে 90 ডিগ্রি বিয়োগ করলে কত হয়? -90 ডিগ্রি। -90 ডিগ্রি। হ্যাঁ, -90 ডিগ্রি কে এখানে +90 ডিগ্রি কেন লিখছে? এই কোশ্চেনটা তো আপনাদের মাথায় আসতে পারে যে -90 ডিগ্রি বাদ কে, দিলে পজিটিভ সাইন হয়ে যায়। হ্যাঁ সেটা তো হয়, কিন্তু কেন করছে মানে আন্দাজে মুখস্থ? সেটা কিন্তু না। এটা কেন করছে? কারণ cos 90 ডিগ্রির মান যা, cos -90 ডিগ্রির মানও তাই। আপনারা চাইলে ক্যালকুলেটরে জিনিসটা করে দেখতে পারেন। তো আপনাদের এই কাজটা করার কোনো দরকার নেই। এখানে যে একটা মাইনাস করছে না, মাইনাসকে প্লাস করছে না, এই কাজটা আপনাদের পরীক্ষা হলে করার কোনো দরকার নেই। আপনারা জাস্ট cos -90 ডিগ্রি করে দিলে একই উত্তরই আসবে। cos 90 ডিগ্রির মান যা, cos -90 ডিগ্রির মানও তাই। cos 30 ডিগ্রির মান যা, cos -30 ডিগ্রির মানও তাই। মানে cos - থিটা সমান cos থিটা। বুঝতে পারছেন? তাহলে এইখানে তাহলে আমরা পাইতেছি ক্যাপাসিটরের পাওয়ার কনজাম্পশন কত? 0 ওয়াট। 0 ওয়াট। তার মানে কি ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর এরা কোনো পাওয়ার কনজিউম করে না। শুধুমাত্র পাওয়ার কনজিউম করে কে তাহলে? রেজিস্টর। তাহলে ও যে গত ক্লাসে আমি আপনাকে একটা জিনিস বলছিলাম যে একটা মোবাইল ফোন যখন চলে তখন মোবাইল ফোনটা কিছুক্ষণ চলার পরে আপনারা দেখেন যে গরম হয়ে গেছে। তাই এই গরমটা কেন হয়েছে? গরমটা হয়েছে শুধুমাত্র এই ভিতরে যে রেজিস্টর আছে সবকিছুরই রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে? আপনার মনে করেন একটা ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটরটারও একটা রেজিস্ট্যান্স আছে। একটা ইন্ডাক্টর আছে, ইন্ডাক্টরটারও একটা রেজিস্ট্যান্স আছে। সো পাওয়ার ড্রটা হইতেছে যে প্রত্যেকটা কম্পোনেন্টের একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সের কারণেই কিন্তু আলটিমেটলি আপনার পাওয়ারটা ড্র হইতেছে। স্যার এই মোটামুটি কোশ্চেনটা, হ্যাঁ বলুন। স্যার এই কোশ্চেনটা প্রতিপাদনটা তো বুঝলাম, এই রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটর এগুলো কিভাবে আসতে পারে স্যার? এগুলো এখন মনে করেন আমরা এটাকে একটা মডেল কোশ্চেন দিই, ঠিক আছে? আপনাদের যেহেতু পরীক্ষার কোশ্চেনটা থাকে 3 পার্টে, তাই না? তাহলে মডেল কোশ্চেনটাতে মনে করেন আমরা ফার্স্টে জিজ্ঞেস করলাম যে আপনি এই একটা মিক্স সার্কিটের ক্ষেত্রে এভারেজ পাওয়ারের ইকুয়েশন বের করে দেখাও। একটা মিক্সড সার্কিটের ক্ষেত্রে এভারেজ পাওয়ারের ইকুয়েশন বের করে দেখাও এবং ইন্ডাক্টরের ক্ষেত্রে টোটাল পাওয়ার এভারেজ পাওয়ার কত হয় সেটা প্রতিপাদন করো। তাহলে আপনারা কি করবেন? আপনারা এই পর্যন্ত আসবেন, এই যে দেখেন P = VRMS IRMS cos থিটা, এই পর্যন্ত আপনারা প্রতিপাদন করবেন। করার পরে আপনারা ইন্ডাক্টরটা শুরু করব। হ্যাঁ, তারপরে শুধু ইন্ডাক্টরের ক্ষেত্রে আপনারা লিখবেন আমরা জানি ইন্ডাক্টরের ক্ষেত্রে থিটা V - থিটা I = 90 ডিগ্রি, তাইলে আমার পাওয়ার হলো কি 0 ওয়াট। শেষ। আপনি কত মার্কস পাইলেন? তাহলে আপনি 5 থেকে 6 মার্কস পেয়ে গেলেন তাহলে। জি স্যার, এজন্য বলছিলাম যে স্যার এই যে প্রশ্নগুলো আগে দিয়া এটা যদি সলভ করে এটা সবথেকে ভালো হইতো স্যার। এরকম নইলে তো আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনারা কোশ্চেনের একটা লিস্ট লিখে দুটো ক্লাসে যে যা যা কোশ্চেন পড়াইছি কোশ্চেনের একটা লিস্ট লিখে আমি আপনাদেরকে গুগল ক্লাসরুমে আপলোড করে দিব, ঠিক আছে? ওগুলার অ্যানসার গুলো আমাদের সলভ করে দিলে স্যার তাহলে আমরা মানে বুঝতেও সুবিধা, অন্যকেও বুঝাই সুবিধা হইতো আমাদের স্যার, অনেক ভালো হইতো। ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই, আপনারা পারবেন, চিন্তা করেন না। এই পর্যন্ত যখন বুঝছেন স্যার আপনি সাথে থাকলে আমরা পারবো। আচ্ছা, তাহলে এই যে আমরা যে cos থিটা জিনিসটা শিখলাম, হ্যাঁ বুঝি নাই কিছু বললেন নজরুল? মানে প্রথম যে ক্লাসগুলো আছে না ওইগুলো থেকে যদি মানে এভারেজে সবগুলো দিয়েছেন না তাহলে স্যার সুন্দর হইতো আমাদের জন্য। কারণ বন্ধ করতে একটু পড়ি, আগে তো পড়ি নাই। বুঝতে পারছি, আমি আপনার কথাটা বুঝতে পারছি। ঠিক আছে, আমি মডিফাই করে আপনাদেরকে দিব। আচ্ছা, তাহলে এখন এই পর্যন্ত তো বোঝা হয়ে গেছে, আমাদের পড়ার বেশি বাকি নেই, খুব অল্প বাকি আছে, তাড়াতাড়ি চলেন শেষ করে ফেলি। এই যে হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। স্যার আমরা ইন্ডাক্টরের ক্ষেত্রে সরাসরি তো ওই সূত্রটা লিখলে হয়ে যাবে প্রতিপাদনের সময় স্যার। উপরে ওইটা কি আমাদের ওই যে পদ বের করে নেওয়ার কি দরকার? কারণ এগুলো তো সাইনোসয়েডাল, এটা তো আমরা বুঝি স্যার। সেক্ষেত্রে আমরা এটা বের করে নেওয়ার কি দরকার আপনি বলতেছেন? স্যার এই উপরে এইটুক জি স্যার উপরে না, আমি তো কোশ্চেনটা তো থাকবে 2 পার্ট, তাই না? কোশ্চেনের একটা পার্ট থাকবে হলে গিয়ে যে আপনার এভারেজ পাওয়ারের ইকুয়েশন বের করো,
আর কোশ্চেনে 2 নম্বর পার্ট থাকবে হলে কি যে ইন্ডাক্টরের পাওয়ার কত ড্র হয় এটা বের করো। তা আপনি এইটা না করে 2 নম্বর পার্টটা কেমনে করবেন? আপনার তো এটার জন্য আলাদা মার্ক, এটার জন্য আলাদা মার্কস। আপনাদের কোশ্চেনটা 3 পার্টে থাকে না? স্যার এর আগে বললেন না স্যার, এটা মিক্স কারেন্টের ওইটা বের করতে হবে, ওইটা বের করার সময় আমরা এটা যদি আপনি না বের করেন তাহলে কি আপনি ইন্ডাক্টরটা বের করতে পারবেন? এই পর্যন্ত যদি আপনি না বের করতে পারেন তাহলে আপনি এটা শুধু ইন্ডাক্টর আসলে সেই ক্ষেত্রে কি এই কথা ও শুধু ইন্ডাক্টর আসলে, হ্যাঁ ঠিক আছে, শুধু ইন্ডাক্টর আসলে তো এটা দিলেই হবে। কিন্তু আমি তো আপনার মডেল কোশ্চেন বলতেছি। মডেল কোশ্চেন থাকবে হলে যে আপনার এরকম একটা ডেরিভেশন থাকবে, ডেরিভেশন থাকবে 4 মার্কস স্বাভাবিক, আর ইন্ডাক্টরের জন্য থাকবে 2 মার্কস, তাহলে এখানে গেল কত? 6 মার্কস, তাই না? ঠিক আছে, আমি মডেল কোশ্চেন গুলো আপনার আপলোড করে দিব। পুরো কোশ্চেন থাকলে আমাকে বললেন, ঠিক আছে? কোশ্চেন নিয়ে এখন আর আলোচনা করা দরকার নেই। তাহলে এই যে আমরা যে cos থিটা একটা জিনিস দেখলাম, এই cos থিটাটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই cos থিটাটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ কি? কারণ দেখেন যে cos থিটার উপর ডিপেন্ড করতেছে যে আমার এভারেজ পাওয়ার কত হবে। এই জিনিসটা আপনারা খেয়াল করছেন? অন্য কোনো কিছুর উপর কিন্তু ডিপেন্ড করে না, কারণ আরএমএস যেটা এর আরএমএস এর জায়গাতেই আছে। কিন্তু cos থিটার মানটা ভেরি করার উপরে কিন্তু আপনার ডিপেন্ড করতেছে যে আপনার টোটাল পাওয়ার কত হবে। বুঝতে পারছেন? এবং এই cos থিটারই একটা ক্ষমতা আছে যে এই পাওয়ারটাকে পজিটিভ থেকে নেগেটিভে নিয়ে যাওয়ার। এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করেন যে আমরা এতক্ষণ পর্যন্ত যখন রেজিস্টারের ক্ষেত্রে পাওয়ারটা দেখছি, তাহলে আপনারা একটা জিনিস দেখছেন যে রেজিস্টারের ক্ষেত্রে পাওয়ারটা কিন্তু সবসময় পজিটিভ হয়, তাই না? খেয়াল করছেন? কিন্তু দেখেন আপনার যখনই এখানে একটা cos থিটা ইনভলভড আছে, cos থিটার মান কিন্তু নেগেটিভ হইতে পারে, তাই না? জি স্যার, নেগেটিভ হইতে পারে, আবার জিরো হইতে পারে। cos থিটার মান কিন্তু নেগেটিভ হতে পারে। cos থিটার মান যদি নেগেটিভ হয় তাহলে পাওয়ারটা কি হবে? পাওয়ারটা জিরোর নিচে চলে যাবে না? জি স্যার, বেশিরভাগ সময় জিরোর নিচেই আসবে স্যার। তাহলে এই cos থিটার কিন্তু অনেক বড় ক্ষমতা, cos থিটার কিন্তু প্রচুর ক্ষমতা। cos থিটার উপর ডিপেন্ড করবে যে আপনার পাওয়ারটা কি রকম হবে। বুঝতে পারছেন? এই জন্য আমরা এই cos থিটাটাকে বলি হলো পাওয়ার ফ্যাক্টর। cos থিটাকে আমরা বলি হলো পাওয়ার ফ্যাক্টর। cos থিটাকে আমরা বলি পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর কথাটাকে বললে হলো কি এফপি দিয়ে। এই কোশ্চেনটা আপনার মাস্ট ধরে নিতে পারেন, এই কোশ্চেনটা পরীক্ষাতে থাকবে। এই ব্যাপারে একদমই কোনো সন্দেহ নেই যে এই কোশ্চেনটা পরীক্ষা থাকবে। আমি এখন পর্যন্ত যত পরীক্ষা দিছি প্রত্যেকটা পরীক্ষাতে এই কোশ্চেনটা ছিল যে পাওয়ার ফ্যাক্টর বলতে কি বুঝো। হোয়াট ইজ পাওয়ার ফ্যাক্টর? পাওয়ার ফ্যাক্টর ইজ ইকুয়াল টু cos থিটা ভি মাইনাস থিটা আই বা cos থিটা। দিলিত হয়ে গেল স্যার। হ্যাঁ, মানে ওই যে ডেফিনেশনটা লিখতে হবে স্যার। ইফ দা কারেন্ট, হ্যাঁ ডেফিনেশনটা লিখতে হবে। ডেফিনেশনটা আপনাদেরকে আমি আলাদা করে আপলোড করে দিব না। ডেফিনেশনটা এখানে লেখা নেই। ডেফিনেশনটা মানে কি? ডেফিনেশনটা মানে হলো কি ভোল্টেজের ফেজ আর কারেন্টের ফেজ কে বিয়োগ করে ওটার কজ নিলে যে জিনিসটা পাবেন ওটাই আপনার পাওয়ার ফ্যাক্টর। থিটা cos থিটা ভি মাইনাস থিটা আই, ঠিক আছে? এখন দেখেন এই একটা ঠান্ডা মাথায় একটা জিনিস চিন্তা করে দেখেন, তাইলে এখান থেকে আমরা কি দেখলাম যে একটা সিস্টেমের সর্বোচ্চ পাওয়ার ড্র কত হতে পারে বলেন তো? সর্বোচ্চ এখানে তো স্যার জিরো না, এটা তো আপনি বললেন যে এটা তো বললেন যে সর্বনিম্ন, আপনি মানে 0 ওয়াট তো হলো সর্বনিম্ন। সর্বোচ্চ কত হইতে পারে? 90 থেকে পাওয়ার ড্র, পাওয়ার ফ্যাক্টরের কথা বলতেছি না, মানে সবচেয়ে বেশি পাওয়ার কত কনজিউম করতে পারে, মানে কত বেশি পাওয়ার নিতে পারে সর্বোচ্চ। স্যার এটা তো স্যার মানের উপর ডিপেন্ড করবে স্যার। না, এটা দেখে বলুন তো, ইকুয়েশনটা দেখে বলুন তো সর্বোচ্চ কত হতে পারে। মনে করেন ইকুয়েশনটা আমি আপনাদের দিলাম যে P সমান সমান V RMS I RMS cos থিটা। cos থিটার মান কি 1 এর থেকে বড় হতে পারে? 1 এর থেকে না, 1 এর থেকে বড় হতে পারে না। তাহলে সর্বোচ্চ পাওয়ার কত হতে পারে? V RMS I RMS। এর থেকে বড় হওয়া তো আর সম্ভব না, তাই না? 1 থেকে বড় হবে না স্যার, যেহেতু এটা তো হ্যাঁ cos থিটাই তো, cos থিটা তো 1 এর থেকে বড় হয় না কখনো, তাই না? 1 থেকে বড় হবে না। তাহলে 1 থেকে যদি বড় না হয় তাহলে পাওয়ার কি V RMS I RMS থেকে বড় হতে পারবে কখনো? জি স্যার, বুঝি নাই স্যার কোশ্চেনটা। মানে cos থিটার মান তো সর্বোচ্চ হতে পারে 1, তাই না? হ্যাঁ। তাহলে কি V RMS I RMS এর বেশি কোনো পাওয়ার হওয়া সম্ভব না? এর বেশি হওয়া সম্ভব না, কারণ cos থিটা তো পাওয়ার ফ্যাক্টর, এখান থেকে সোর্সটা শুরু হয়। cos থিটা তো হলো 1, তাই না? cos থিটা তো 1 এর থেকে বড় হওয়া সম্ভব না। তাহলে সর্বোচ্চ পাওয়ার কত হওয়া সম্ভব? V RMS আর I RMS, তাই না? তাহলে হইলে এর থেকে নিচে হবে বা এর সমান হবে, এর উপরে হওয়া তো সম্ভব না, তাই না?
তাহলে দেখেন যে পাওয়ার ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে যে আপনি সর্বোচ্চ পাওয়ার কতটুকু পাবেন। তাহলে আমাদের সবসময় চেষ্টা কি থাকে যে cos থিটার মানটা যাতে 1 হয়। cos থিটার মান যদি 1 হয় তাহলে আপনি যেই পরিমাণ পাওয়ার দিতেছেন ঠিক সেই পরিমাণ পাওয়ার পাইতেছেন। কিন্তু cos থিটার মান যদি 1 এর থেকে কম হয় এর মানে কি কিছুটা পাওয়ার আপনার লস হইতেছে। বুঝতে পারছেন? তাইলে আমাদের এই যে পাওয়ার ফ্যাক্টর, এই পাওয়ার ফ্যাক্টরটা এত ইম্পর্টেন্ট কেন? নজরুল বলতে পারবেন যে পাওয়ার ফ্যাক্টরটা এত ইম্পর্টেন্ট কেন? স্যার প্রথমেই তো এখানে বোঝাচ্ছে এখান থেকে সোর্সটা শুরু হচ্ছে পাওয়ার ফ্যাক্টর যেহেতু, তো না 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 এটা হয়নি। মইনুল বলতে পারবেন যে পাওয়ার ফ্যাক্টর এত ইম্পর্টেন্ট কেন? স্যার এটা হচ্ছে ভোল্টেজের কারণে স্যার, ভোল্টেজ লোডের কারণে খুব ইম্পর্টেন্ট। হয়নি। পাওয়ার ফ্যাক্টর এত ইম্পর্টেন্ট কারণ পাওয়ার ফ্যাক্টরকে আমরা 1 এর কাছাকাছি রাখলে সর্বোচ্চ পাওয়ার পাবো। এই জন্য এটা কি 1 এর কাছাকাছি আছে নাকি এটা জানার জন্য পাওয়ার ফ্যাক্টরটা অনেক ইম্পর্টেন্ট। আপনারা তো ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাই না? ইন্ডাস্ট্রিতে কখনো দেখছেন বড় বড় ক্যাপাসিটরের ব্যাংক লাগানো থাকে? এই জিনিসটা কি কারো চোখে পড়ছে কখনো আপনাদের? আচ্ছা আমি আপনাদের বলি তাহলে ইন্ডাস্ট্রির মধ্যে এরকম ক্যাপাসিটরের বড় বড় ব্যাংক থাকে, বড় বড় অনেকগুলো ক্যাপাসিটর একসাথে লাগায় বড় একটা ব্যাংক তৈরি করে। এই ব্যাংকগুলো আবার আপনার এই সিস্টেমের যে মেইন বোর্ড আছে না, যেখানে আপনার মিটার টিটার লাগানো থাকে, কারেন্টের মিটার টিটার লাগানো থাকে, ওই জায়গায় এই ক্যাপাসিটরের ব্যাংকটা লাগানো থাকে। আপনারা কি অনুমান করতে পারবেন যে ক্যাপাসিটর কেন লাগানো থাকে? শুধু ক্যাপাসিটর কেন, অন্য কোনো কিছু না, ক্যাপাসিটর কেন লাগানো থাকে? স্যার ক্যাপাসিটর তো হচ্ছে আমরা জানি যে কারেন্ট মজুদ রাখে, ক্যাপাসিটর চার্জ স্টোর করে রাখে। হ্যাঁ আমরা জানি চার্জ স্টোর করে রাখে। হ্যাঁ চার্জ যেহেতু স্টোর করে রাখে তো এটা তো চার্জ স্টোরের জন্য প্রয়োজন হবেই। না এটা কারণ না। আমি আপনাকে বলি কারণ কি। আপনারা তো ইন্ডাস্ট্রিতে কাজ করেন যেহেতু আপনারা জানেন যে বেশিরভাগ জিনিসই হলো মোটর, তাই না? এই জিনিসটা আগেও আপনাকে একবার বলছি যে বেশিরভাগ জিনিসই হলো মোটর, তাই না? এই যা ঘুরাইতেছে উপরে, মাথার উপরে ফ্যান ঘুরতেছে, মেশিন ঘুরতেছে, পাম্প ঘুরতেছে পানির, সবকিছুই কি মোটর না? জি স্যার, হঠাৎ করে যদি আপ ডাউন হয় কারেন্টের ওইটা না এটাও না। সবকিছু কিন্তু চার্জ হয় এর জন্য। হ্যাঁ কিছুটা এরকম কিন্তু আপনাকে জিনিসটা চিন্তা করতে হবে অন্যভাবে। কেমনে চিন্তা করতে হবে আমি বলি। আপনারা ইন্ডাস্ট্রিতে যা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ইউজ করেন এর বেশিরভাগই তো মোটর। এই ব্যাপারে তো আপনাদের কোনো সন্দেহ নেই, আসলে কারোরই সন্দেহ নেই। আমরা যা কিছু দেখি এর বেশিরভাগই মোটর। মানে ইলেকট্রিসিটি যে খাইতেছে, ইলেকট্রিসিটি সবচেয়ে বেশি খাইতেছে কিন্তু মোটর। কারণ যে পানির পাম্প ইউজ করেন আপনারা, টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে পানির পাম্প ইউজ করেন না? পানির পাম্প মোটর। তারপর আপনার যে স্পিনিং যে মিল ঘুরতেছে যে আপনাদের, সেটাও মোটর, স্পিন করতেছে যে, এটাও মোটর, তাই না? আপনারা ডাইং এ যে ইগুলো ইউজ করতেছেন এগুলোও মোটর। যা কিছু মিক্স করতেছে সবকিছু মোটর, ঠিক আছে? মাথার উপরে ফ্যান মোটর, ঠিক আছে? বেশিরভাগ জিনিসই দেখতেছেন যে মোটর। তার মধ্যে আবার এক্সট্রা কি আছে, এই যে আপনি যে সিএফএল বাল্ব গুলো দেখেন না, সিএফএল বাল্ব এটা কারেন্টারে আস্তে আস্তে দেওয়ার জন্য, মানে কারেন্টারে আস্তে আস্তে দেওয়ার জন্য স্যার এটা কারেন্টারে সরাসরি যাতে না যায়, আস্তে মানে ওটার মাধ্যমে যায়, এর জন্য আর কি হয়তো ক্যাপাসিটর ব্যবহার করা আর কি। স্যার আপনার ধারণাটা ঠিক আছে, কিছুটা আপনার ধারণাটা ঠিক আছে, ঠিক আছে? আপনার ধারণাটা কিছুটা ঠিক আছে, আপনি যেটা বলছেন। তারপর আপনি যে সিএফএল বাল্ব গুলো দেখেন না, সিএফএল বাল্ব গুলো কোনটা, যে আমরা বলি এনার্জি সেভিং বাল্ব, পেঁচানো ছোট ছোট বাল্ব গুলো, এগুলিও কিন্তু আপনার ইন্ডাকটিভ, ঠিক আছে? এগুলোও ইন্ডাকটিভ। তাহলে এখন দেখেন সমস্যাটা কি হইতেছে, আপনার সিস্টেমের মধ্যে বেশিরভাগ জিনিসই হলো কি ইন্ডাক্টর, ঠিক আছে? মোটর কিন্তু ইন্ডাক্টর। আপনার যে সিএফএল বাল্ব গুলো দেখেন যে এনার্জি সেভিং বাল্ব, এগুলো কি ইন্ডাক্টর। তাহলে এখন দেখেন ইন্ডাক্টর যদি আপনার হয়, তাহলে ইন্ডাক্টর যদি কোনো সিস্টেম ইন্ট্রোডিউস হয়, তাহলে ওই সিস্টেমে কি হয়, ভোল্টেজ কারেন্টের থেকে একটু আগায় যায় না? ভোল্টেজের ফেজটা কারেন্টের থেকে একটু আগায় যায় না? জি স্যার। একটা সিস্টেমে বেশিরভাগ জিনিসই ইন্ডাক্টর। তাহলে কি হইতেছে, আস্তে আস্তে ভোল্টেজটা কারেন্টের থেকে আগায় যেতেছে না? ভোল্টেজ আগায় থাকবে, কারেন্ট পিছে থাকবে। তাহলে তখন কি হবে, তাহলে cos থিটার মান 1 এর থেকে কমে যাবে না তখন? চিন্তা করে দেখেন যে এখানে যদি একটা ভোল্টেজ আর কারেন্টের মধ্যে যদি একটা ডিফারেন্স থাকে, তাহলে cos থিটার মান 1 এর থেকে ছোট হয়ে যাবে না? স্যার আমাদের আরেকটা ক্লাস আছে স্যার, এখন শুরু হবে স্যার। হ্যাঁ আমি শেষ করে দিব। তাহলে এই জিনিসটা আপনারা একটু চিন্তা করেন যে তাহলে আমরা ক্যাপাসিটর কেন লাগাই? ভোল্টেজের মানটা কারেন্টের থেকে আগায় যাবে, এটা ঠিক আছে। তাহলে আমরা ক্যাপাসিটর কেন লাগাই এটা আপনারা চিন্তা করবেন। এটা আমরা ওই আজকে ল্যাব ক্লাসের শুরুতে এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে?
আপনারা তাহলে সবাই একটু অ্যাটেন্ডেন্স দেন, অ্যাটেন্ডেন্স দিয়ে তারপর আপনারা চলে যেতে পারেন। মইনুল একটু খেয়াল করেন যে সবাই অ্যাটেন্ডেন্স দিতেছে নাকি, কেউ কি বাদ পড়ছে নাকি, জি স্যার আমি দেখছি স্যার। বা কারো যদি নেট খারাপ থাকে আপনাকে যদি বলে রাখে তাহলে তার অ্যাটেন্ডেন্সটা আপনি দিয়ে দেন। আপনাদের কি ঠিক 11:45 ক্লাস শুরু হবে? জি স্যার আমাদের 11:45। তো আপনাদের জন্য অনেক চাপ পড়ে যাবে। স্যার ফোনে চার্জও থাকবে না। আচ্ছা এমন একটা কাজ করা যায় না যে আমরা নেক্সট শুক্রবার ক্লাস না করে শুক্রবারের আগেই দুইটা ডিফারেন্ট দিনে ক্লাস করে রাখি, ওটা শুক্রবার দিন রিপোর্ট করি আমরা? জি স্যার করা যায় স্যার, এটা ভালো হবে স্যার। তাহলে চলেন, চার্জ আছে 11%। তাহলে চলেন আমরা এটা করি, আমরা সামনের শুক্রবার কোনো ক্লাস করব না, ঠিক আছে? সামনের শুক্রবার থার্সডে করা যায়। থার্সডে আমরা আমাদের এটা আপনাদের দায়িত্ব, এটা এখানে আলোচনা করার দরকার নেই। সামনের শুক্রবার আমরা কোনো ক্লাস করব না, ল্যাবও করব না, দুইটা লেকচারও করব না। আপনারা নেক্সট উইকে 3টা ডিফারেন্ট ডেটে বা একদিনে দুইটা আরেকদিনে একটা এমন করে একটা ডেট আমাকে দেন যে না ক্লাস হবে। সামনের শুক্রবার কোনো ক্লাস নেব না। স্যার আপনার ক্লাস একদিন আমরা শেষ করে দিই স্যার, একদিন ভালো করে আর 3টা ক্লাস নিয়ে শেষ করে দিই স্যার। এটা আমার একটু সিলেবাসটা রিভিউ করে আপনাদেরকে জানাতে হবে। আপনারা তাহলে আমাকে এরকম একটা ডেট দেন যে ডেটে 3টা করেন না, একদিনে দুইটা আরেকদিনে একটা। হ্যাঁ ঠিক আছে, আমি সাজেশনটা আপনাকে রবিবার দিন দেওয়ার চেষ্টা করব। স্যার আমরা এর মধ্যে ডেটটা ঠিক করি স্যার, আপনি স্যার আমরা এর মধ্যে ডেটটা ঠিক করি স্যার, আপনি আমাদের টোটাল প্যাকেজটা রেডি করে ফেলেন। টোটাল প্যাকেজটা রেডি করে ফেলাবো কি? প্রণোদনা এটা আপনাদের প্রণোদনা প্যাকেজ? স্যার অনেক আতঙ্কে আছি তো স্যার, পড়াশোনা ভালো লাগতেছে না। আতঙ্কে থাকেন না, আসলে আতঙ্কে থাকেন যাতে করোনায় আক্রান্ত না হন, এটা নিয়ে আতঙ্কে থাকেন, আর যাতে অর্থনৈতিক সমস্যায় না পড়েন এটা নিয়ে আতঙ্কে থাকেন। পড়ালেখা নিয়ে এখন আতঙ্কিত হওয়ার সময় না। অর্থনৈতিক সমস্যাটা হলে কেন সবচেয়ে বড় সমস্যা। আতঙ্কে তো স্যার অবশ্যই পড়বো স্যার। যেমন দেখেন এই যে আমরা হলে গিয়ে এই মাসের বেতন পাবো না আমরা, বুঝতে পারছেন? অর্থনৈতিক আতঙ্ক হলে গিয়ে সবচেয়ে বড় আতঙ্ক এখন। ক্লাস নিচ্ছেন তাহলে স্যালারি কেন দেবেন না স্যার? এটা তো আপনারা গার্মেন্টসে কাজ করেন, আপনারা তো জানেন ভালোই। স্যার আমরা গত মাসে স্যালারি দিবে, শুধু বেসিকটা দিবে। আপনারা যারা ইঞ্জিনিয়ার গার্মেন্টসে কাজ করেন আপনারা কেন করেন? আপনাদেরকে তো অনেক সময় স্যালারি দেয় না। আমরা গত মাসের স্যালারি এখনো পাইনি স্যার। গত মাসের শ্রমিকদেরটা দিছে, আমাদেরটা এখনো দেয়নি স্যার। স্যার নাকি পরে দিবে? স্টাফদের টাকা লাগে না, ওরা বড় লোক। নোমান মিজুর রোল কত? নোমান 8 তারিখ দিয়ে দিছে শ্রমিকদের বেতন, আমাদের এখনো ওটা নিয়ে টেনশন করেন বেশি, বুঝছেন? এই পড়ালেখা নিয়ে থার্ডে টেনশন করবেন, নিজে ভালো থাকেন আর টাকা পয়সার কথা চিন্তা করেন। স্যার অবস্থা খুবই খারাপ, দেশের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আর বাচ্চা থাকলে না পড়ালেখা অনেক করতে পারবেন। এই স্যার একটা কথা মানুষ করোনাতে মরবে না, মানুষ না খেয়ে মরবে। স্যার হ্যাঁ আজকে ল্যাব ক্লাসটা কি নেবেন স্যার? জি আজকে ল্যাব ক্লাসটা 3:30টায় নিব। 3:30টায় একটা ক্লাস শুধু আমার সাথে, আর কোনো ক্লাস নেই আজকে। 3:30টা বাজে আসবেন আপনারা। স্যার এখন স্যার যদি বাদ দিত না স্যার অনেক ভালো হইতো স্যার। বাদ দিলে তো ভালো হতো, কিন্তু আমার যে ফোন করে জিজ্ঞেস করবে কতজন স্টুডেন্ট ছিল তখন আমি কি বলবো? 16 জন ছিল। হ্যাঁ থিওরি ক্লাস একটাই নিব, আরেকটা কালকে, আগামী কাল আরেকটা। জি স্যার। আপনার রোল তাপস সবাই দিবেন রোল? তাপস আমারটা দেওয়া হয় নাই নজরুল। এই নজরুল তাড়াতাড়ি শেষ কর, ওই জায়গা শুরু হয়ে গেছে স্যারের ক্লাস। তাপস কোথায়? এই যে আমারটা মেসেঞ্জে দিয়ে দিলাম, চ্যাটে দিয়ে দিলাম। এই তাপসের রোলটা কত? তাপসের 49 না হ্যাঁ শুধু আপনি এই করেন, তাপস লিখে দেন, শুধু আমি খুঁজে নিতে পারবো স্যার। 49 মনে পড়ছে স্যার। তাপস লিখে দেন, আমি লিখে করতে পারবো, খুঁজে নিতে পারবো। রোল দিয়ে দিছি স্যার, রোল জানি স্যার। আচ্ছা ঠিক আছে, সবাই দিছেন? 47 দিছো? হ্যাঁ 47 আছে। হ্যাঁ 47 আছে। ঠিক আছে তাহলে মিটিং এন্ড করে দিব। জি স্যার। আচ্ছা 3:30টায় দেখা হবে তাহলে, ভালো থাকেন। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।